সো আমার যারা শিক্ষার্থীরা আছে আমি সকলকে অনুরোধ করব তোমরা যাতে আমাদের এই ক্লাসটাতে জয়েন করতে পারো এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার ফ্রেন্ডদের মেনশন করে দাও। সো আমরা ক্লাসের শুরুতেই আমরা যেটা জানাইতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই ক্লাসগুলো আমরা কি নিয়ে সাজাই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে একাডেমিকের জন্য তোমাদের এইচএসসি 2025-এ টার্গেট করার জন্য আমরা এই এমসিকিউ ক্লাসগুলো সাজিয়েছি, যেখানে দেখবা যে তোমার কমন উপযোগী অর্থাৎ যেগুলো তোমার পরীক্ষায় আসবে এমন উপযোগী এমসিকিউ গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। গত 2টা ক্লাস আমরা স্থিরতরিতের উপর নিছি, আজকের ক্লাসটা স্থিরতরিতের উপর থাকবে, যেখানে আমরা স্থিরতরিতের ধারকত্ব যে চ্যাপ্টারটা আছে বা ধারকত্ব যে অংশটা আছে এইটার আজকে একদম এই পর্যন্ত বোর্ডে আসা যে কমন উপযোগী যে প্রশ্নগুলো আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো যারা এই লাইভ ক্লাসটা করতে চাও তারা ডেফিনেটলি ক্লাসটাতে জয়েন করে নাও এবং তোমার যে ফ্রেন্ড যারা আছে তাদেরকে হচ্ছে মেনশন করে জানাই দাও তারা যাতে ক্লাসে জয়েন করতে পারে। সো আমি একটু আমার যে গ্রুপগুলো আছে তাদেরকে একটু জানাই দেই। সো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, যদি তোমাদের হচ্ছে শুনতে বা কোনো কিছুতে প্রবলেম থাকে ডেফিনেটলি আমার জানানোর চেষ্টা করবা। আমি হচ্ছে আমার বাকি স্টুডেন্টদের একটু মেনশন করে জানাই দিই যাতে তারা হচ্ছে ক্লাসটাতে জয়েন করতে পারে। ঠিক আছে, সাময়িক অসুবিধার জন্য অত্যন্ত দুঃখিত। সো কারা কারা জয়েন করছে একটু জানাইও। হাসিটা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো যারা যারা জয়েন করছো তারা একটু জানাবা কি অবস্থা, কোনো প্রবলেম আছে কিনা তোমাদের এমসিকিউ গুলাতে। আমরা দেখতে চাই যে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা যাতে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, সো যারা যারা জয়েন করবা ডেফিনেটলি জানাবা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধারকত্ব। তোমরা তোমাদের আগে ধারণা দিই। সো এখানে ব্যাপারটা খেয়াল করো, আমরা গত ক্লাসে ফ্লাক্স, দ্বিমেরু, তারপর হচ্ছে আরো ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তড়িৎ ধারক। সো আজকের এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। যারা ক্লাস করতে পারতেছো না তারা আমাদের ইউটিউব চ্যানেল যেটা আল আমিন একাডেমি, এটাতে তোমরা এই ক্লাসগুলো কিন্তু আপলোডেড পাবা। সো ওইখান থেকে ক্লাসগুলো করে নেওয়ার চেষ্টা করবা। সেকেন্ড হচ্ছে এই ক্লাসগুলো ডেফিনেটলি লাইভে করার চেষ্টা করবা, কারণ এটা তোমার লাইভ টেস্ট, তুমি আসলে পারতেছো কিনা এমসিকিউ গুলো এটা নিয়েও আমরা আলোচনা করব। সাথে সাথে হচ্ছে অনেকগুলো হচ্ছে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যেটা একটা কনসেপ্টের উপর তোমার হচ্ছে ডেপথ ডিটেলস বাড়াইতে তোমার সাহায্য করবে। সো আর হচ্ছে যারা যারা জয়েন করতে চায় তোমার ফ্রেন্ডরা সবাই হচ্ছে মেনশন করে জানাই দিবা, পারলে শেয়ার করে দিবা যাতে করে সবাই হচ্ছে আমাদের ক্লাসগুলো জয়েন করতে পারে। সো আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি যাতে করে হচ্ছে তোমরা এমসিকিউতে তোমার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো যাতে সলভ হয়ে যায়, তুমি এমসিকিউতে তোমার 25-এর 25 যাতে ইনশিওর করতে পারো। যদি কোনো প্রবলেম থাকে শুনতে তাহলে অবশ্যই আমার জানাই দেওয়ার চেষ্টা করবা। ফ্রেন্ড তোমাদের সবাইকে কিন্তু মেনশন করবো, আমি কিন্তু সবাইকে মেনশন করে দেখতে চাই যাতে তোমরা একে একে সবাইকে মেনশন করো। ঠিক আছে, সো আমরা শুরুতেই কিছু স্টুডেন্ট আমার অলরেডি জয়েন করছে। তো শুরুতেই আমরা তড়িৎ ধারক সম্পর্কে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। তড়িৎ ধারক কি? তড়িৎ ধারক হচ্ছে যেটা আদান ধারণ করবে, যেটা কি করবে? আদান ধারণ করবে। ঠিক আছে, এই ধারকের মধ্যে আমরা একক বিভব পার্থক্য বজায় রাখার জন্য আমরা যে পরিমাণ আদান সঞ্চয় করি ওইটা আমরা কি বলবো? ওই ধারকের ধারকত্ব। সো ধারকের কতটুকু ক্যাপাসিটি আছে এটা কিন্তু আমরা ধারকত্ব দ্বারা নির্ণয় করি। ধারকত্ব কি জিনিস? ধারক কি জিনিস? ধারক ধারণ করবে, কি ধারণ করবে? আদান ধারণ করবে। সো এখানে হচ্ছে ধারকগুলা কি করে? যে যান্ত্রিক কৌশলের মাধ্যমে আদান ধারণ করে সেটা আমরা কি বলি বলতো? তড়িৎ ধারক বলি। আচ্ছা, এই তড়িৎ ধারকের ক্যাপাসিটিটা অর্থাৎ কি পরিমাণ ধারণ করতে পারবে এটা ধারকত্ব দিয়ে আমরা হিসাব করতে পারি। ওই ধারকের মধ্যে একক বিভব পার্থক্য বজায় রাখার জন্য যে পরিমাণ আদান আমরা এটার মধ্যে জমা করি এটা আমরা ওই ধারকের ধারকত্ব বলি। নাও ধারক কত প্রকার দেখবা? ধারক তুমি পাবা 2 প্রকার। আচ্ছা, ধারক কি কি রকম পাইতে পারো? তুমি ধারক পাইতে পারো ভাই গোলাকার। ঠিক আছে, তুমি ধারক পাইতে পারো গোলাকার, তুমি ধারক পাইতে পারো সমান্তরাল। ঠিক আছে, এখানে 2 ধরনের ধারক নিয়ে তোমাদের সিলেবাস আলোচনা করবে, একটা হচ্ছে গোলাকার ধারক আর একটা হচ্ছে সমান্তরাল ধারক। আচ্ছা, ধারক যদি গোলাকার হয়, যেমন বৃষ্টির ফোঁটা, পানির ফোঁটা এরকম ক্ষেত্রে হয়, ধারক যদি গোলাকার হয় তুমি এই ধারকের ধারকত্ব বের করতে পারবা। ধারকত্ব সমীকরণ হচ্ছে C=4πε0r। এই ধারকত্বটা একটা গোলকের ধারকত্ব, এইটা হচ্ছে ওই গোলকের মাধ্যম, এপসাইলনের হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, তার মানে অন্য কোনো মাধ্যমে গেলে এই ভেদনযোগ্যতার কিন্তু পরিবর্তন হবে। সো ধারকত্বটা একটা মাধ্যমের ভেদনযোগ্যতার উপর নির্ভর করে। সেকেন্ড হচ্ছে ওই গোলকের ব্যাসার্ধের উপর নির্ভর করে।
একটা ছোট গোলকের ধারকত্ব আর বড় গোলকের ধারকত্ব কি হবে না, সমান হবে না। এই জায়গায় দেখো ধারকত্বটা হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক। ব্যাসার্ধ যত বড় হবে, গোলকটা যত বড় হবে, তত বেশি আধান সে কি করতে পারবে, জমা করতে পারবে। অন্য কোনো মাধ্যমে যদি আমরা বাইর করতে চাই তাহলে দেখবা যেটা পাবা 4πε0 kr। সো ধারকত্বটা একটা গোলকের ক্ষেত্রে গোলকটা কোন মাধ্যমে রাখছি ওই মাধ্যমের উপর নির্ভর করে এবং ওই গোলকের ব্যাসার্ধের উপর নির্ভর করে। সেকেন্ড, আরেকটা ধারক আমরা পাবো, এটা হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল। আচ্ছা, সমান্তরাল যদি আমরা রাখি, ধরো দুইটা ধারকের পাত আছে, একটা হচ্ছে পজিটিভ পাতের আর এটা হচ্ছে নেগেটিভ পাতের। সো এখানে আমরা দুইটা ধারক সমান্তরাল পাত ধারক রাখছি, যার একটাতে পজিটিভ আধান আর এটাতে আমরা নেগেটিভ আধান জমা করছি। এই দুইটা পাতের মধ্যকার দূরত্ব ধরলাম আমরা ডি, আর যে পাতগুলো আমরা ব্যবহার করছি, এই যে পাতগুলো আমরা ব্যবহার করলাম, একটা পজিটিভ আর একটা নেগেটিভ পাত, এদের ক্ষেত্রফল আমরা ধরলাম এ। সো এখানে ধারকত্ব সমীকরণ কি হবে, সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি, সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। সো এখান থেকে আমরা ধারকত্ব খেয়াল করো, আমরা কি পাইলাম, ধারকত্ব মাধ্যমের উপর নির্ভর করে, ওই পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, ওই পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। সো এখানে ধারকত্ব তিনটা বিষয়ের উপরই নির্ভর করে। না, মাধ্যমের উপর কিভাবে নির্ভর করতে পারে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যদি এটা সমান্তরাল পাতের মধ্যে অন্য কোনো একটা মাধ্যম রাখি, ধর কে পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট কোনো একটা মাধ্যম রাখি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতে পারে। সো আমি এখানে একটা পেজ বাড়াই নেই যাতে আপনাদের সুবিধা হইতে পারে, আমরা আরেকটু কিছু আলোচনা করতে পারি। আমরা আরেকটু আলোচনা করতে পারি, এই জন্য একটা পেজ বাড়াই নিলাম। ঠিক আছে, আচ্ছা এটা তো ইরেজ করা যায় না, কপি করে আনছে এই জন্য হইতে পারে। আচ্ছা যাই হোক, সো এখানে ব্যাপারটা খেয়াল করো, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই দুইটা সমান্তরাল পাতের মধ্যে মাধ্যমের উপর নির্ভর করে কিন্তু ধারকত্বের পরিবর্তন হবে। ঠিক আছে, অন্য কোনো যদি আমরা মাধ্যম রাখি তাহলে আমরা যে ধারকত্বটা পাবো এটা হবে সি ইকুয়াল টু এপসাইলন নট কে এ বাই কি বলতো ডি। সো এখানে বায়ু মাধ্যম রাখা বাদ দিয়ে ধরো আমরা এখানে তুলা রাখলাম, পুরাটা তুলা দ্বারা ভরে রাখলাম, বালু দ্বারা ভরে রাখলাম। আমি দুইটা সমান্তরাল পাতের মধ্যে যদি আমি পরিবর্তনটা আনি তাহলে দেখবো ধারকত্বের পরিবর্তন হবে, তখন ধারকত্বের সমীকরণ হবে এপসাইলন নট কে এ বাই ডি। ঠিক আছে, তাহলে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক, এটার মান যদি 5 হয় দেখবা ধারকত্বটা 5 গুণ হবে। সো এটা যদি আমরা কেটা একটু সরাই ফেলি, দেখো এপসাইলন নট এ বাই ডি। সো দেখো শূন্য মাধ্যমে ধারকত্ব পাইলাম। সো আমরা যদি একটা সমান্তরাল পাতের মধ্যে, দুইটা সমান্তরাল পাতের মধ্যে অন্য আরেকটা মাধ্যম আনি, ধরো আমরা অন্য আরেকটা মাধ্যম হিসেবে যে কোনো মাধ্যম রাখতে পারি, ধরো আমরা অন্য আরেকটা মাধ্যম রাখলাম, এটা ইয়েলো দ্বারা বোঝানোর চেষ্টা করছি। অন্য কোনো যদি আমরা মাধ্যম রাখি তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াবে, এর পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয় তাহলে কে গুণ বাড়বে, কে যদি 5 গুণ হয় ধারকত্ব 5 গুণ বাড়বে, কে যদি 6 গুণ হয় ধারকত্ব 6 গুণ বাড়বে। ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা এই যে সমান্তরাল পাতটা আছে না, এই সমান্তরাল পাতের মধ্যে আমরা চেষ্টা করব অন্য কোনো মাধ্যম রাখতে, অন্য আরেকটা ব্লক রাখতে। সো আমরা কি করলাম, কে পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট আরেকটা ব্লক রাখলাম, ব্লক রাখার চেষ্টা করলাম। ব্লকটা কিন্তু দেখো সমান্তরাল পাত পুরাটা জুড়ে নাই, কিন্তু তার একটা পুরুত্ব আছে। যখন দেখবা ব্লকের একটা পুরুত্ব থাকবে, তুমি যে ধারকত্ব পাবা সেটা হচ্ছে সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডি মাইনাস টি ইন্টু 1 মাইনাস 1 বাই কে। সো আমরা ধারকত্বের বিষয়টা যদি আবার একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি, ধারক তড়িৎ ধারক কি জিনিস, যে যান্ত্রিক কৌশলের মাধ্যমে আমরা কি করি, আদানটা ধারণ করি, ওইটার আমরা কি বলি, তড়িৎ ধারক বলি। ধারকের ধারকত্ব আমরা কিভাবে হিসাব করি, দুইটা পাতের মধ্যে বা একটা ধারকের মধ্যে একক বিভব পার্থক্য বজায় রাখার জন্য যে পরিমাণ আদান জমা হবে ওইটার আমরা ওই ধারকের ধারকত্ব বলি। এখন এই ধারকগুলা কয় ধরনের হইতে পারে, 2 ধরনের, এটা গোলাকার আর এটা হচ্ছে সমান্তরাল। যদি গোলাকার হয় যেমন পানির ফুটা, বৃষ্টির ফুটা, এইসব ক্ষেত্রে আমি ধারকত্ব পাবো 4πε0 আর, যেখানে ধারকত্বটা ব্যাসার্ধের সমানুপাতিক এবং এটা মাধ্যমের উপরে কি করে নির্ভর করে। সমান্তরাল পাত যদি হয় তাহলে দেখবা যে ধারকত্ব হবে এপসাইলন নট এ বাই ডি, শূন্য বা বায়ু মাধ্যম থাকলে। যদি এই দুইটা পাতের মধ্যে অন্য কোনো আরেকটা মাধ্যম থাকে, এটা হচ্ছে এপসাইলন নট কে এ বাই ডি, অর্থাৎ কে গুণ ধারকত্ব বৃদ্ধি পাবে। আর যদি দুইটা সমান্তরাল পাতের মধ্যে একটা ব্লক রাখি
ঠিক আছে, অন্য একটা পড়া পদ্ধতি বা ডাই ইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট একটা আমি ব্লক রাখলাম, সেক্ষেত্রে আমরা ধারকত্বটা পাবো এপসাইলন নট এ ডি মাইনাস টি ইন্টু 1 - 1/k। আশা করি ব্যাপারটা বুঝছো। তাহলে দুইটা সমান্তরাল পাতের মধ্যে যদি মাধ্যমের পরিবর্তন করি তখন কিন্তু ধারকত্বগুলা বৃদ্ধি পায়। দুইটা সমান্তরাল পাতের মধ্যে যদি আমরা মাধ্যমের পরিবর্তন করি তখন কিন্তু আমাদের ধারকত্বগুলা বৃদ্ধি পায়। এই যে আদানগুলা জমা করতেছে এর ফলে কিন্তু শক্তি সঞ্চিত হবে। তো সঞ্চিত শক্তির সমীকরণগুলো নিয়ে আমরা আরেকটু পরে আলোচনা করব। এখন এই রিলেটেড যতটুকু পড়াইছি অতটুকুর উপর ভিত্তি করে আমরা এমসিকিউ গুলো সমাধান করার চেষ্টা করি। সো আশা করি তোমরা রেডি না? একটু কমেন্ট করে জানাও তো তোমরা রেডি কিনা। তোমরা যদি রেডি থাকো তাহলে আমরা কিন্তু এমসিকিউ গুলো আনসার করার চেষ্টা করবো যে তোমাদের কি অবস্থা এটা জানার জন্য। ঠিক আছে, আশা করি তোমরা রেডি হয়েছে। একটু কমেন্ট করে জানাও রেডি কিনা। রেডি থাকলে তোমরা এইটা অন্তত আনসার করো। কি লেখছে দেখো, গোলাকার পরিবাহীর ধারকত্ব উহার ব্যাসার্ধের কি হবে। আমি একটু আগে জাস্ট আলোচনা করছি গোলাকার পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সাথে সম্পর্কটা কি। সো এই ইনফরমেশনটা কিন্তু আমার কাজে লাগতেছে, যেটা কুমিল্লা বোর্ড 22 আসছে। সো খুব রিসেন্ট টাইমের একটা প্রশ্ন। সো আমার বস পোলাপাইনটা আমি দেখতে চাই যে তোমরা কি আনসার করতেছো। এটা আনসার কি হইতে পারে আমরা একটু দেখি কি আনসার দাও। সো তোমরা যদি রেডি থাকো এটার উত্তরটা দিবা। আশা করি অনেকেই তোমরা অলরেডি উত্তর দিয়া দিছো। ঠিক আছে, তোমাদের উত্তরগুলা চলতেছে। আমার ফোনে লাইভ স্লো আসতেছে। সো আমি যেটা করব এখন এটা হচ্ছে আমার পেজ থেকে লগ ইন করি। এর মধ্যে তোমরা হচ্ছে আনসার দিয়া দাও। আমি একটু পেজ থেকে লগ ইন করি। আর আমি জানি তোমরা এই উত্তরগুলো পারবা, শিওর, আই এম ড্যাম শিওর তোমরা এটা পারবা। অলরেডি উত্তর পাওয়া শুরু করছি। উম্মে তাসনিম, প্রতীক, তারপরে মিথিলেশ, ইফাত, পৃথিলা সবাই কিন্তু ক উত্তর দিছে। ক উত্তরটা কিন্তু সঠিক। গোলাকার পরিবাহীর ধারকত্ব উহার ব্যাসার্ধের সমানুপাতিক। কনসেপ্টটা কি আমার কি বলা দরকার আছে? আপনারা জানেন, অন্তত জানেন। আজকে ক্লাস শুরু থেকে যারা করছেন এরাও জানেন। গোলাকার পরিবাহী ধারকত্বের সমীকরণ হচ্ছে C=4πε0r। অর্থাৎ ধারকত্বটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে ব্যাসার্ধের উপর, একটা হচ্ছে ব্যাসার্ধের উপর নির্ভর করে। যে এখানে কি দাঁড়াইলো বলতো, ব্যাসার্ধের উপর নির্ভর করলে ধারকত্ব ব্যাসার্ধের সমানুপাতিক, এবং ধারকত্ব মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করবে, এবং ধারকত্বটা এই পরাবৈদ্যুতিক ধ্রুবকেরও কি বলতো সমানুপাতিক। সো গোলাকার পরিবাহী ধারকত্ব দুইটা বিষয়ের উপর নির্ভর করতেছে, আর যেখানে ব্যাসার্ধের সাথে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। সো যাদের উত্তর ক, সকলের উত্তর সঠিক। আমি দেখতে চাইতে কাদের উত্তরগুলো ক। উম্মে তাসনিম, প্রতীক, মিথিলেশ, ইফাত, প্রীতিলা, অভিষেক, তারা একটু জানাবে। ফাইন, আশা করি একটু প্রবলেম হইলেও তোমাদের এই জায়গায় অসুবিধা হয় নাই। গোলাকার পরিবাহী ধারকত্ব বাইর করতে পারছো দুইটা বিষয়ের উপর নির্ভর করে। সো এই রিলেটেড যদি প্রশ্ন আসে গোলাকার পরিবাহী ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, তোমাদের কারোরই প্রবলেম হবে না আশা করি। নাও, কোন গোলাকার পরিবাহী ধারকত্ব 1 ফ্যারাডে হলে এর ব্যাসার্ধ কত হবে। গোলাকার পরিবাহী ধারকত্ব বলে দিছে, কিন্তু গোলাকার পরিবাহী ধারকত্ব সমীকরণ অলরেডি জানি। ধারকত্ব বলে দিছে, ব্যাসার্ধ বাইর করতে হবে। আমার মনে হয় তোমরা জটপট করে ফেলতে পারবা। ঠিক আছে, ধারকত্বের সমীকরণ কি আমরা কি যেন জানি, যদিও মোবাইলে টাইপ করাটা তোমাদের জন্য একটু প্রবলেমেটিক, বাট আমরা জাস্ট এখানে আলোচনা করি। 4πε0r। ঠিক আছে, যারা জানো তারা কিন্তু আমার উত্তর অপেক্ষা করি না, তোমরা আনসার করা শুরু করবা। যেহেতু আমরা কালক্ষেপণ না করার জন্য আমি উত্তর দেওয়া শুরু করব, আস্তে আস্তে উত্তর দেবো যাতে তোমরা চিন্তা করে ফাস্ট করতে পারো। ঠিক আছে, C=4πε0r, যেটা সি কিন্তু দিছে 1 ফ্যারাডে। এটা যদি 1 ফ্যারাডে হয় এটা পাবো আমরা 4πε0r। তাহলে আর ইকুয়াল টু দেখো 1/4πε0। তাহলে কিন্তু এইটার মান কিন্তু আমরা জানি, কিন্তু এটা কিন্তু একটা কুলম্বের ধ্রুবক না। দেখো তো, এই যে আমরা কুলম্বের বল প্রাবল এই সূত্রটা পাইছিলাম, এই ধ্রুবকটা পাইছিলাম। সো 1/4πε0 হচ্ছে 9 × 10⁹ মিটার। এটা খুবই সহজ কিন্তু। গ, আমার উত্তরের আগে অলরেডি আমি উত্তর পাইয়া গেছি। থ্যাংক ইউ সো মাচ। প্রতীক, প্রীতিলা, তাসনিম, ইফাত, মিথিলেশ তিনজনই কিন্তু গ উত্তর দিছে। আমার উত্তরের আগে তারা উত্তর দিতে পারছে। সো থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা আগে আগে চিন্তা করার চেষ্টা করবা। এখানে যে প্রত্যেকটা এমসিকিউ এদের সমাধান কিন্তু আমরা গুগল ড্রাইভ আকারে আমি কিন্তু আমার ইউটিউবের লিঙ্কে দিয়ে দিব। সো পরে যারা ক্লাস করতে চাও, ধরো লাইভ ক্লাসে সামহাও মিস করে ফেলছে কোনো একটা কারণে, তুমি কিন্তু প্রত্যেকটা ক্লাস তুমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পাবা। সো ইউটিউব চ্যানেল ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখতে হবে। নাও
30। পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি ধারক মনে করলে, পৃথিবী আসলে 6400 কিলোমিটার ব্যাসার্ধেরই, তার ব্যাসার্ধ এত, এটা মনে রাখতে হবে। আচ্ছা, একটা ধারক কল্পনা করলে ধারকত্ব কত হবে? পৃথিবীর কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে বস, এবং পৃথিবীটা কিন্তু একটা গোলাকার। পৃথিবী গোলাকার না আমরা ধরি, যেহেতু পৃথিবী গোলাকার আমরা ধরে নেই, তার ব্যাসার্ধ দেওয়া আছে, তার ধারকত্ব বাইর করতে হবে। আমার মনে একদম ঠোঁটের সামনে চলে আসছে উত্তরগুলা, বিশেষ করে তোমার হচ্ছে এই যে সূত্রটা, যে এই গোলাকার পরিবাহী ধারকত্বের সমীকরণ আমার মনে হয় সবাই জানো। অপশনগুলা ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে যদি রিফ্লেক্স হয় আমি ট্রাই করবো না অন্যভাবে দেখার, বাট আজকে যেহেতু স্লাইড তৈরি করা, আমার মনে হয় না আর এটা নিয়ে কাজ করতে পারবো আর কি। সো ক্লাসটা এইভাবে করার চেষ্টা করি। c = 4 পাই এপসাইলন নট r, এটা দেখো বুঝতেছো কিনা। আমার কিন্তু ব্যাসার্ধ অলরেডি দেওয়া আছে, আমরা হচ্ছে এটা ধারকত্বের মান বাই করবো। তাহলে 4 পাই ইন্টু এই এপসাইলন নটের মান কত? 8.854 tan ইনভার্স 12, আর এটার ব্যাসার্ধ কত দেওয়া আছে? 6400 কিলোমিটার, তার মানে এটা নিতে হবে মিটারে। মিটারে নিতে গেলে আমরা কি করব? 6400 রে 1000 দ্বারা গুণ করলে মিটারে নিব। সো আমরা 4 পাই এপসাইলন নটের মান বসাইছি, আর আর যেটা ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার, এটার আমরা মিটারে বসাইছি। সো সবগুলা মান আমরা বসাই ফেলছি, তাহলে এখন ক্যালকুলেশনে পালা। অলরেডি অনেকে উত্তর দিয়ে দিচ্ছে ঘ নাম্বার উত্তর। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি না কি হয় এটা। হিসাব করবো আমরা 4 পাই নাকি ইন্টু 8.854। তোমরা অনেকে বাকি যারা আছে সলভ করো, আমি এর মধ্যে এটা ক্যালকুলেশন করার চেষ্টা করি। ঠিক আছে, 4 পাই ইন্টু কত? 4 পাই ইন্টু এটা কত? 8.854 ইন্টু 10 ইনভার্স 12। ঠিক আছে, এটা তো করলাম। ইন্টু 6400 ইন্টু কত? 1000। এটা গুণ করলে হবে 0.000712, 0.000712। আচ্ছা, তাহলে হচ্ছে 712 ইন্টু 10 ইনভার্স 6 ফেরাডে, যেটা 10 ইনভার্স 6 হচ্ছে মাইক্রো ফেরাডে। তাহলে মাইক্রো, তাহলে 712 বা 11 আমরা কি বলবো বলো তো? মাইক্রো ফেরাডে। সে উত্তরটা হচ্ছে ঘ। সো যারা ঘ উত্তর দিছো তাদের সকলের উত্তর সঠিক। ঠিক আছে, তার মানে তোমরা গোলাকার ধারকে আরো প্রবলেম ফেস করবা না, অতটুকু আমার ভরসা হয়ে গেছে। যে গোলাকার ধারক রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, আশা করি তোমাদের প্রবলেম হবে না, তোমরা পারবা, অন্তত এমসিকিউতে পারবা। নাও, একটি চার্জিত ধারকের সঞ্চিত শক্তির সমীকরণ কোনটা হইতে পারে, এইটা আনসার করতে হবে। এটা ধারকের সঞ্চিত শক্তি, আমি বলছিলাম যে সঞ্চিত শক্তি নিয়ে আমি আলোচনা করব, সেই আলোচনাটা এখন সেরে নিই। ঠিক আছে, একটা ধারকে কি পরিমাণ আদান সঞ্চিত হবে এটা কিন্তু আমরা বাইর করতে পারি। এই আদান সঞ্চিত শক্তির পরিমাণ ইউ = ½ CV² ½ Q² হাফ কি বলতো? Q ইন্টু ভি। সো যদি আমার সঞ্চিত শক্তি বাইর করতে বলে, তাহলে আমার এই তিনটা সূত্র আমরা ব্যবহার করতে পারবো। ½ CV², ½ Q²/C, ½ Q ইন্টু ভি। কথা কি বুঝছো? সো এখানে ডিফারেন্ট সম্পর্ক আছে, জায়গাগুলো বুঝতে হবে। ধরো আমি যদি এই সূত্রটা নিয়ে আলোচনা করি, কথা কি বুঝছো? যদি আমার একটা ধারকত্বের, আমাদের ধারকের সমবায়টা আছে, এখানে যদি আমার ধারকত্বের কোনো পরিবর্তন না হয়, আমি শুধু বিভব পরিবর্তন করতেছি, তাহলে দেখো ধারক যদি এখানে ধারকত্ব যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এখান থেকে সঞ্চিত শক্তি হচ্ছে বিভবের বর্গের সমানুপাতিক। সঞ্চিত শক্তি বিভবের বর্গের সমানুপাতিক। বিভব যদি দ্বিগুণ করি, তাহলে 2 দ্বিগুণে সঞ্চিত শক্তি কত গুণ হবে? 4 গুণ হবে। ঠিক আছে, এখানে দেখো, এখানে আমরা কি পাইলাম? যদি ধারকত্ব একই থাকে, একই সমান ধারকত্ব থাকে, তাহলে ব্যাপারটা দেখো, একই সমান যদি ধারকত্ব থাকে, তাহলে সঞ্চিত শক্তি আদানের বর্গের সমানুপাতিক। সঞ্চিত শক্তি আদানের বর্গের সমানুপাতিক। আশা করি ব্যাপারটা বুঝতেছো। এখান থেকে আরো বলা যায়, কিন্তু আমি বলছি সি যদি ধ্রুবক থাকে, তাহলে ইউ বি² সমানুপাতিক, বি এর বর্গের সমানুপাতিক। যদি বি ধ্রুবক থাকে, শুধুমাত্র সি পরিবর্তন করলাম, একবার শ্রেণীতে রাখলাম, একবার সমান্তরে রাখলাম, তাহলে সঞ্চিত শক্তি তখন ধারকত্বের সমানুপাতিক হবে।
আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে দেখো, যদি ধারকগুলোর মধ্যে সি কনস্ট্যান্ট থাকে সঞ্চিত শক্তি বিভবের বর্গের সমানুপাতিক, আর যদি বি কনস্ট্যান্ট থাকে সঞ্চিত শক্তি ধারকত্বের সমানুপাতিক। শ্রেণীতে ধারকত্ব কমে তাহলে সঞ্চিত শক্তিও কি হবে? কমে। সমান্তরাল ধারকত্ব বাড়ে তাহলে সঞ্চিত শক্তিও কি হবে? বাড়বে। ঠিক আছে, সো আমরা এই ইনফরমেশনটা একটু গুছাই। যদি বিভব সমান থাকে শ্রেণীতে ধারকত্ব কিন্তু কমে, হ্যাঁ, 1/c is equal to 1/c1 plus 1/c2। শ্রেণীতে যেহেতু ধারকত্ব কমে তাহলে সঞ্চিত শক্তি কি হবে? বাড়বে। আর সমান্তরালে কি হবে বলতো? সমান্তরাল সমবায়তে যেহেতু ধারকত্ব বাড়ে, ধারকত্ব যেহেতু বাড়ে তাহলে সঞ্চিত শক্তি কি হবে? বাড়বে। আচ্ছা, ফাইন। সো এইখানে দেখো, যদি ধারকগুলোর মধ্যে আদান একই পরিমাণ জমা হইতেছে, একই পরিমাণ আদানগুলো জমা হইতেছে সবগুলো ধারকের মধ্যে, তাহলে সঞ্চিত শক্তি ধারকত্বের ব্যস্ত আনুপাতিক। সো তোমার কোন সূত্রে আলোচনা করতেছে এটা তোমার বুঝতে হবে। তোমার যদি প্রশ্নে ধারকত্ব সেম রাখে, কোনো পরিবর্তন না করে, সেক্ষেত্রে সঞ্চিত শক্তি বিভবের বর্গের সমানুপাতিক হবে। যদি বিভব পরিবর্তন না করে, শুধুমাত্র ধারকগুলোর পরিবর্তন করছে, তাহলে সঞ্চিত শক্তি ধারকত্বের সমানুপাতিক। সো কোন সূত্রে আলোচনা করবা, কোনটা কনস্ট্যান্ট রাখতেছে, কোনটা পরিবর্তন করতেছে, এই জায়গাগুলো তোমার বুঝতে হবে। আদান যদি কনস্ট্যান্ট রাখে সঞ্চিত শক্তি বিভবের সমানুপাতিক, আর বিভব যদি কনস্ট্যান্ট রাখে সঞ্চিত শক্তি কি হবে বলতো? আদানের সমানুপাতিক। এইভাবে তুমি আলোচনা করতে পারবা। ওকে, ফাইন। আমার যে প্রশ্নটা আছে, আমি তো ওভারঅল আলোচনা করছি সঞ্চিত শক্তি নিয়ে, এবং এই এমসিকিউ গুলাতে আসলে এই সূত্রগুলাতে তুমি যে সম্পর্কগুলা পাবা, এই সম্পর্কগুলা নিয়ে কিন্তু আলোচনা করে। তো তোমার সম্পর্কগুলা বুঝতে হবে, একটা কনস্ট্যান্ট থাকলে আরেকটার সাথে কি ধরনের পরিবর্তন হইতে পারে। সেকেন্ড হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। একক আয়তনে কি পরিমাণ এনার্জি সঞ্চিত হবে? ধরলাম ইউ প্রাইম এডি, একক আয়তনে সঞ্চিত শক্তি U/AD। ঠিক আছে, এটা আরেকটা সমীকরণ আছে, নিচেটা কিন্তু আয়তন। একক আয়তনে সঞ্চিত শক্তি, ক্ষেত্রফল এবং তাদের মধ্যকার যে দূরত্বটা থাকে, সো মধ্যবর্তী মাধ্যমের যে আয়তনটা, যেখানে আদানগুলো জমা হবে। সো এখানে আমরা কি পাইলাম? একক আয়তনে সঞ্চিত শক্তি। নাও দেখো, ব্যাপারটা দাঁড়াবে, এখন হচ্ছে আরেকটা সমীকরণ আছে 1/2 এপসাইলন নট KE²। যদি প্রাবল্য জানো, দুইটা সমান্তরাল পাতের মধ্যে তুমি প্রাবল্যটা জানো এবং এটা সমতড়িৎ ক্ষেত্র কাজ করে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কি পাবা? যে হাফ এপসাইলন নট KE²। তাহলে একক আয়তনে যে সঞ্চিত শক্তি, তার সমীকরণ তুমি দুইটা পাইলা। এটা মোট সঞ্চিত শক্তি বাই আয়তন, আর এটা কি পাইলা? প্রাবল্য দেওয়া থাকলে পাইলা হাফ এপসাইলন নট KE²। আর সাধারণ সঞ্চিত শক্তি যদি আমরা হিসাব করি একক আয়তনে না, টোটাল সঞ্চিত শক্তি হিসাব করলাম, তাহলে আমরা তিনটা সমীকরণ পাবো, হাফ CV², হাফ Q²/C, হাফ Q × V। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো এখানে কোন অপশনটা সঠিক? এখানে হচ্ছে ক সঠিক। ঠিক আছে, ক সঠিক। আর কোনটা সঠিক আছে কিনা? Q × V, এটাও কিন্তু সঠিক। তাহলে ক এবং গ দুইটাই কিন্তু এখানে উত্তর আছে। ঠিক আছে, এখানে ডাবল অপশন, দুইটা অপশন কিন্তু সঠিক। হাফ CV², হ্যাঁ, হাফ Q × V, এখানে কিন্তু দুইটা অপশনই কিন্তু সঠিক, একটা কিন্তু উত্তর না, বহুত উত্তর, ডাবল উত্তর এখানে। সো প্রতীক এবং তাসনিম দুইটা উত্তর দিছে, ইফাত জাহান দুইটা উত্তর দিছে, বাকি সবাই কিন্তু একটা একটা করে উত্তর দিছে। সো উত্তর কিন্তু এখানে দুইটা। নাও, আশা করি এই ধরনের আনসার এখন পারবা। ঠিক আছে, বিভব পার্থক্য স্থির থাকলে একটা চার্জিত ধারকের শক্তি তার চার্জে, দেখো আমি জাস্ট একটু আগে সম্পর্ক নিয়ে তোমাদের আলোচনা করছি না, এমসিকিউতে এইভাবে সম্পর্কগুলো বুঝতে হবে। পরের প্রশ্নটাই কিন্তু এই সম্পর্ক রিলেটেড প্রশ্নটাই আছে। সো দেখি তোমরা এটা আনসার করতে পারো কিনা। ঠিক আছে, দেখি বস পোলাপাইন তোমরা এটা উত্তর করতে পারো কিনা। এখানে কিন্তু বিভব পার্থক্য স্থির রাখছে। তুমি কোনো একটা রাশির সাথে সম্পর্ক দেখাইলে অপরটা কিন্তু স্থির রাখতে হবে। সো এখানে বিভব স্থির রাখছে। বিভব যদি স্থির থাকে তাহলে ধারকত্ব, ধারকের শক্তি, সঞ্চিত শক্তিটা, বিভব যদি স্থির থাকে ধারকের সঞ্চিত শক্তি চার্জের সাথে কি সম্পর্ক হবে? তাহলে বিভব পার্থক্য আর চার্জ দিয়ে সঞ্চিত শক্তি সমীকরণ কি? হাফ CV²। যেখানে বিভব যদি স্থির থাকে তাহলে সঞ্চিত শক্তি ধারকত্বের, আমার মনে হয় জানো, সমানুপাতিক। সো উত্তরটা অলরেডি দেখতেছি কে কে দিছে। পৃথিলা দিছে খ, ইফাত জাহান দিছে খ, মিথিলেশ কইছে খ 2। সো আশা করি এখন এই ধরনের প্রশ্নগুলা পারবা। এই ধরনের প্রশ্নগুলাতে কিভাবে চিন্তা করতে হয় এখন এটা নিয়ে তোমার আর অসুবিধা হবে না। ঠিক আছে, রাত্রি সরকার দিছে খ, গুড। একটি চার্জিত ধারকের শক্তি ঘনত্ব নির্ণয় করা যাবে নিচের কোন সমীকরণের সাহায্যে? একটা চার্জিত ধারকের শক্তি ঘনত্ব নির্ণয় করা যাবে। শক্তি ঘনত্ব আসলে কি বোঝায়? একক আয়তনে সঞ্চিত শক্তি।
একক আয়তনে সঞ্চিত শক্তি। এইটা নির্ণয় করা যাবে কোন সমীকরণের সাহায্যে? হাফ কিউ ইন্টু ভি, এটা কিন্তু সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তির ঘনত্ব না। সেকেন্ড, হাফ এপসাইলন নট ই স্কোয়ার, এটা একটু মার্ক করে রাখো। হাফ কিউ স্কোয়ার সি এপসাইলন নট বি স্কোয়ার, এগুলা কিন্তু না, আমরা কিন্তু এই সমীকরণটা পরে আসছি একটু আগে। দেখো একক আয়তনের সঞ্চিত শক্তির দুইটা সমীকরণ আছে, একটা হচ্ছে কি বলতো মোট সঞ্চিত শক্তি বা কি বলতো আয়তন, আর এটা হচ্ছে প্রাবল্য দিয়ে পড়ছিলাম মনে আছে কিনা, হাফ এপসাইলন নট কে কি বলতো ই স্কোয়ার। ঠিক আছে, সো এখানে কোন উত্তরটা সঠিক হইতে যাচ্ছে তাহলে 2 নাম্বার। আচ্ছা কে এর ভ্যালুটা কি? যদি বায়ু মাধ্যমে অথবা শূন্য মাধ্যম থাকে কে ইজিক্যাল আমরা কত পাবো? 1 পাবো। তো কে ইজিক্যাল যদি 1 পাই, ইউ প্রাইম ইজিক্যাল কি দেওয়া হবে? হাফ এপসাইলন নট ই স্কোয়ার। ঠিক আছে, সো আমার এখানে কোন অপশনটা সঠিক দাঁড়াইলো তাইলে? এখানে আমার 2 নাম্বার অপশনটা তাইলে সঠিক দাঁড়াইলো। তো এখানে সূত্রটা মনে রাখতে হবে, কোন সূত্র দিয়ে আমরা এখানে আনসারটা করতে যাচ্ছি। ঠিক আছে, প্রীতিলা ইফাত দুজনের উত্তরটাই সঠিক এখানে। না, আমরা তুল্য ধারক নিয়ে আলোচনা করবো এই জায়গাটাতে। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। এ আর বি এর মধ্যে কয়টা ধারক আছে? দেখো এ আর বি এর মধ্যে আমার 3টা ধারক আছে, যার মধ্যে 2টা ধারক হচ্ছে জানো না এটা, দেখো এখানে উভয় প্রান্তগুলো যুক্ত থাকে, তাহলে 2টা ধারক আমরা পাইলাম সমান্তরাল, তার সাথে এই ধারকটা আমরা পাইলাম কি বলতো শ্রেণী। 2টা পাইলাম সমান্তরাল, তার সাথে এটা আমরা কি পাইলাম বলতো শ্রেণী পাইলাম। এটা হইতে পারে। দেখো সমান্তরালের তুল্য ধারকত্ব কেমনে বাড়ি করে? আমরা এটা ধরলাম হচ্ছে ধরো C1, এটা ধারকত্ব হচ্ছে C1, এটা ধরলাম C2, এটা ধরলাম হচ্ছে C3। যেখানে দেখো C1, হ্যাঁ, যেখানে আমরা কি বলতে পারি এখানে C1 এবং দেখো তো C2 সমান্তরাল। ঠিক আছে, আর তার সাথে C3 হচ্ছে কি বলতো শ্রেণীতে আছে। তো সমান্তরালের ধারকত্বগুলো কেমনে বাড়ি করি? সমান্তরালের ধারকত্ব যোগফল। সো C1 আর C2 যোগ করলে আমরা কত পাবো? 0.01, 0.02, তাহলে আমরা কি পাবো? 0.03 একটা পাইলাম CP। ঠিক আছে, তারপরে C3 এর মান আমরা কত পাইলাম? 0.03 মাইক্রোফ্যারাডে। এই দুইটা সমান্তরালে আছে। সমান্তরালের তুল্য ধারকত্ব আমরা কেমনে বের করি? 1/CP = 1 ঠিক আছে CS, সরি শ্রেণীতে আছে, শ্রেণীতে তুল্য ধারকত্ব 1/CS = কোন দুইটা ধারকত্ব সমান্তরালে আছে? এই সমান্তরাল সমবায়, সরি শ্রেণীতে আছে এই সমান্তরাল সমবায়, আর কোনটা? C3। তাহলে C1 এবং C2 সমান্তরালে, তার সাথে C3 হচ্ছে শ্রেণীতে থাকবে। এই দুইটা যদি সমান্তরালে থাকে তাহলে এখান থেকে আমরা দুইটা ধারকত্ব যোগ করে পাবো 0.03। C3 ইটসেলফ কত? 0.03। এই দুইটা তাহলে এখন শ্রেণীতে আছে। শ্রেণীতে ধারকত্ব আমরা কেমনে বাড়ি করি? 1/CS = 1/CP হবে, আর কি বলতো 1/C3 হবে। তো 0.03 আর 0.03 দুইটা যদি আমরা ব্যস্তানুপাতিক করে যোগ করে আবার ব্যস্তানুপাতিক করি, আলটিমেটলি উত্তরটা দুইটার অর্ধেক পাবো। তো 0.03 এর অর্ধেক কত? 0.015। ঠিক আছে, সো আমার উত্তরটা হবে কত এখানে? তাইলে ক নাম্বার উত্তরটা হবে। সো যারা ক উত্তর দিয়েছেন তাদের উত্তরটা সঠিক। অর্থাৎ এখানে যদি আমরা এই মানগুলা বসাই, এটা দেখেন 0.03 বসান, এখানে বসান 0.03। ঠিক আছে, 0.03 লসাগু নেন, তাহলে দেখবা উপরে কত আসবে? 1 + 1 কত হইলো? 2। তাহলে অতএব CS যদি বাইর করতে চান তাহলে 0.03 ভাগ কত দাঁড়ায়? 2। সো সমান্তরালে যখন আমরা এভাবে শ্রেণীতে রুদের সমান্তরাল, আজকে সকালে অফলাইনে রুদ পড়াইছি না, রুদে বেদল লাগাই ফেলতেছে রুদে দ্বারা করতে। আচ্ছা, এই দুইটা পাইলাম আমরা কিভাবে বলতো? সমান্তরালে ধারকত্বের ক্ষেত্রে সমান্তরালে আমরা যোগ করি। ঠিক আছে, এবং এই সমান্তরাল ধারক আর C3 দুইটা আমরা পাবো শ্রেণীতে। তো দুইটা যোগ করে আমরা পাইলাম 0.03, এটাও পাইলাম 0.03। এই দুইটা যেহেতু শ্রেণীতে আছে, এখান থেকে দেখো আমরা কি পাইলাম? 0.03 CS তার অর্ধেক হবে 0.015। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো এটা উত্তরটা তাহলে কোনটা? এটা হচ্ছে 0.015, এটা তাহলে উত্তর হবে। ঠিক আছে, উদ্দীপকের বর্তনের তুল্য ধারকত্ব কত? এখন যারা এটা উত্তর করতেছেন এটা দেখেন পারেন কিনা। কারা কারা উত্তর দিছে অলরেডি? 34-এর রাত্রির উত্তর দিছে, মিথিলেশ উত্তর দিছে, ইফাত জাহান উত্তর দিছে, তারপরে প্রীতিলা উত্তর দিছে, বাকিরা কিন্তু উত্তর দেন নাই। সো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, নাও 35 এটা করার চেষ্টা করেন। উদ্দীপকের বর্তনের তুল্য ধারকত্ব, এটা তো সহজ, আগেরটার মতোই তো। দুইটা তুল্য ধারকত্ব বাইর করব, যেখানে এই দুইটা ধারক কিভাবে আছে সমান্তরালে বলে দিতেছি, কারণ আপনারা জানেন এটা।
হ্যাঁ, দুইটা হচ্ছে উভয় প্রান্ত যুক্ত। যখন দুইটা ধারকের উভয় প্রান্ত যুক্ত থাকবে তাহলে এরা সমান্তরালে থাকে। এই দুইটা সমান্তরালে তাহলে যোগ হবে, 2 আর 1 যোগ করলে কত হইলো 3। 3 আর 3 কিভাবে হবে? শ্রেণীতে তো আমরা 1/cs ব্যস্তানুপাতিক করে বাড়ি করি। 3 3 এর করলে এর অর্ধেক হবে, অর্থাৎ উত্তরটা হবে 1.5। মুখে মুখে করা যায় কিন্তু উত্তরটা হবে 1.5। সো কারা কারা উত্তর দিচ্ছেন দেখি? 34-এর উত্তর দিচ্ছেন হচ্ছে মিথিলেশ। সবার আগে মিথিলেশ উত্তর দিছে, পৃথিলা উত্তর দিছে সবার আগে, মিথিলেশ, রাত্রি, ঈশা রানী, আপনারা তিনজনই কিন্তু উত্তর দিচ্ছেন। তো আশা করি ব্যাপারগুলো বুঝতেছেন। সমান্তরালে ধারকত্বের ক্ষেত্রে যোগ করি কিন্তু 2 আর 1 যোগ করলে 3। আর শ্রেণীতে আমরা 1/cs = 1/c1 + 1/c2 এভাবে করি। সো এখানে 3 3, তাহলে 1/3 এইভাবে যদি আমরা করি তাহলে 3 লসাগু নিলে উপরে হবে 2, আর cs যদি উল্টাই 3 কত আসবে 2, 3/2 কত 1.5 মাইক্রোফ্যারাডে। সে উত্তরটা হচ্ছে এখানে গ। আমার মনে হয় কারো এটাতে বুঝতে অসুবিধা নাই। ঠিক আছে, যারা উত্তর করতেছেন, যারা লাইভে আছেন, আশা করি কারো অসুবিধা নাই, এবং যারা লাইভ করবেন না পরবর্তীতে ক্লাসগুলো দেখবেন তাদেরও কোনো প্রবলেম হবে না। এখানে তো প্রবলেম হইতেই পারে। ঠিক আছে, দেখি না এটা করতে পারেন কিনা। আমরা এটা ধারকত্বগুলা একটু ডিফাইন করে দিই। ঠিক আছে, এটা ধরো হচ্ছে C1, এটা ধরো C2, এটা ধরো C3, এটা ধরো C4, সবগুলা হচ্ছে 3 মাইক্রোফ্যারাডে করে। এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব বাইর করব। এখন কোন ধারক কিভাবে আছে এইটা বুঝতে পারতেছি কিনা। আচ্ছা, C3 C4 সমান্তরালে, আমার মনে হয় এইটা কারো কনফিউশন নাই। কনফিউশন আছে? C3 C4 যে সমান্তরালে, দেখো C3 আর C4 এ দেখো উভয় প্রান্ত যুক্ত থাকে নিজেদের মধ্যে। সো এই দুইটা ধারক সমান্তরালে থাকবে। ঠিক আছে, সো আমার যখন কোনো একটা কমপ্লেক্স সার্কিট থাকবে, সবসময় যেটা চেষ্টা করবেন এই কমপ্লেক্স সার্কিটটারে একটু ভাঙা ক্ষুদ্র করে ফেলা। ঠিক আছে, ভাঙা ক্ষুদ্র করে ফেলা। সো এখানে আমরা দেখলাম C3 আর C4, যেটা এই যে C3 C4 C2 C1, তার মধ্যে C3 আর যে C4 এই দুইটা কিন্তু এখানে সমান্তরালে আছে। যদি সমান্তরালে আছে 3 আর 3 সবগুলো 3 মাইক্রোফ্যারাডে করে, 3 আর 3 আমি যদি যোগ করি এখানে আমি পাবো এখানে 6। সো এখানে আমরা পাবো কত? 6। ঠিক আছে, এই দুইটা সমান্তরাল আছে, কোনো ডাউট নাই, এখানে আমরা 6 পাবো। তো সমান্তরালে যদি তুল্য ধারকত্ব হিসাব করি, এটা পাইলাম আমরা CP, যেটা আমরা পাইলাম 6 মাইক্রোফ্যারাডে, এটা কিন্তু 3 মাইক্রোফ্যারাডে। ঠিক আছে, এখন দেখো C2 আর CP তাহলে কিভাবে আছে? C2 আর CP তাহলে এখানে শ্রেণীতে আছে, তাই না? এটা যেহেতু শ্রেণীতে আছে তাহলে 3 আর 6 এটা কিন্তু শ্রেণীতে হবে। সো 3 আর 6 যেহেতু শ্রেণীতে আছে তাহলে 1/cs = কি হবে বলতো? 1/3 + 1/6। আমরা যদি এখানে 6 লসাগু নেই, 2 1 3 হবে। ঠিক আছে, 3/6, তাহলে cs = আমরা পাবো 3 2 6, 2 মাইক্রোফ্যারাডে। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা 3 আর 6 থেকে আমরা পাবো 2। সো 3 এবং 6 থেকে আমি 2 পাইলাম। তাহলে ব্যাপারটা দেখো, এটা যদি আমি ছোট করে নিয়ে আসি এটারে, এই সার্কিটটারে, তাহলে উপরে আমরা পাইলাম C1, নিচে পাইলাম আমরা তাহলে CS। এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাডে। ঠিক আছে, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে। এখন দেখেন আমার কাছে যে দুইটা ধারক আছে, এই দুইটা ধারক সমান্তরালে, 3 আর 2 যোগ করলে তাহলে কত হবে? 5। উত্তর হচ্ছে 5। ঠিক আছে, গ নাম্বার। সো উত্তর কারা কারা দিচ্ছেন? সবার আগে উত্তর দিচ্ছেন এটা হচ্ছে মিথিলেশ, পৃথিলা, রাত্রি, ইফাত, ঈশা রানী, সুভাষিস, রোহিত। আশা করি ব্যাপারটা বুঝছেন। সো আমি যদি কোনো একটা জায়গা পিক করতে পারি, ওই জায়গাটা নিয়ে আগে শেষ করে ফেলি। দেখো এই দুইটা সমান্তরালে আছে, তো দুইটা যদি সমান্তরালে থাকে, এই দুইটা তুলরোধ বাড়ি করলাম আমরা কত? 6। তো এই দুইটা সরাইয়া আমরা এদের জায়গায় বসাইলাম কত? 6। নাও দেখেন এই যে C2 আর CP, হ্যাঁ, এই দুইটা কিভাবে আছে? এটা আমার মনে কারো ডাউট নাই যে এই দুইটা কিভাবে আছে। এই দুইটা শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে কি হবে? এটা 1/cs 1/c1 1/c2 এভাবে দিয়ে আমরা কত বাড়ি করলাম? এখানে 2 মাইক্রোফ্যারাডে। তার মানে এই দুইটা ধারকও যদি আমি এখন সরাই ফেলি, 3 আর 6, এদের তুল্য ধারক আমি পাবো এখানে 2। সো এদের তুল্য ধারক আমি পাইছি 2। সো উপরে আছে C1 3 মাইক্রোফ্যারাডে, নিচে আছে 2 মাইক্রোফ্যারাডে। 3 আর 2 এখন কিভাবে আছে? তাহলে সমান্তরাল। সো দুইটা যোগ করলে আমি কত পাইলাম? এখানে 5। সো যারা হচ্ছে 5 মাইক্রোফ্যারাডে উত্তর দিয়েছেন, সকলের উত্তর সঠিক। ঠিক আছে, আশা করি বুঝতেছেন, কারো কোনো প্রবলেম হইতেছে না। এটা কি হইতে পারে? এটাও অলমোস্ট ইজি। এটা আমার মনে হয় মুখে মুখেও করা যাবে। ঠিক আছে, এটা মুখে মুখে করা যায় ঝটপট। এটা দেখি কে আগে উত্তর দিতে পারে। 37 আসা মাত্রই, হ্যাঁ, স্ক্রিনে আসা মাত্রই উত্তর দিয়ে ফেলা উচিত।
37 স্ক্রিনে আসা মাত্র উত্তর দিয়ে ফেলা উচিত। দেখি আপনাদের কি অবস্থা, এটা উত্তরটা দিতে পারতেছেন কিনা। 37 ঈশারানী এ উত্তর দিছে। তারপরে হচ্ছে মিথিলেশ বলছে অপশন নাই, ওকে ফাইন। তারপর হচ্ছে পৃথিলা উত্তর দিছে ক। আচ্ছা অপশন নাই কেমনে, দেখি না অপশন আছে কিনা। এই 2 আর 2 কিন্তু সমান্তরালে, এই সমান্তরালে কি হয়, যোগ হয় না। 2 2 কত হইলো 4, 4 4 শ্রেণীতে 4 4 থেকে কত আসবে 2, এটা উত্তর তো ক হবে, উত্তর নাই কেমনে। ঠিক আছে, উত্তর তো আছে ক, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। আশা করি বুঝছো। সমান্তরালের সিম্বল এমসিকিউতে এত সময়ব্যাপী অঙ্ক দিবে না, বড় বড় দেখবা ছোট ছোট মান গ্যাস করে করা যায়, এই টাইপের অঙ্ক দিবে। 2 মাইক্রোফ্যারাডে 2 মাইক্রোফ্যারাডে এখান থেকে আমরা পাইছি 4 মাইক্রোফ্যারাডে। এই 4 মাইক্রোফ্যারাডে আর এই 4 মাইক্রোফ্যারাডে শ্রেণীতে আছে 4 4 যদি শ্রেণী করি, ঠিক আছে, ধারকের ক্ষেত্রে 4 4 যদি শ্রেণী করি 1/CS দিয়ে বাই করতে গেলে 4 4 থেকে আমি ডেফিনেটলি তার অর্ধেক মানটা পাবো। অর্ধেক 4 4 থেকে আমি কত পাবো, 2 পাবো। ঠিক আছে, অর্ধেক পাবো আমরা। সো যারা ক উত্তর দিচ্ছে ঠিক আছে, রুদের সাথে মিলাই লেছে, এটা হয়ে যায়। ওকে আমি বলতে গেলে দেখবো রুদের সাথে মিলাই ফেলে। সো রুদ আর এটা একটু উল্টা সূত্র, তো বেজার লেগে যায় কেন জানি মাঝে মধ্যে। আচ্ছা, পরীক্ষার হলে বেজার না লাগলে হয়েছে। ওকে, এক্স ওয়াই এর মধ্যকার তুল্য ধারকত্ব কত? এটা মনে চিত্র উল্টা এসেছি, চিত্র এটা না। আচ্ছা আমরা এটা আলোচনা করি, 39 নাম্বার আলোচনা করি। 39 নাম্বার, চিত্র অনুসারে সিপি আর সিএস এর মধ্যে আমি কিন্তু এখানে অনুপাত করব। তার মানে আমার সিপি বাই করতে হবে, সিএস বাই করতে হবে, দেন তাদের অনুপাত বাই করতে হবে। আমার মনে হয় না যে ইম্পসিবল কোনো ব্যাপার হইতে যাচ্ছে। ঠিক আছে, যদি আমরা সিপি আর সিএস এর অনুপাত করতে যাই, প্রথম তো সিপি বাই করতে হবে। এই দুইটা সমান্তরালে আছে, সমান্তরালে হচ্ছে 3 আর 7 সমান্তরালে যোগ করলে কত হবে বলতো, 10 হবে। তাহলে এখান থেকে আমরা পাইলাম 10, এখান থেকে আমরা কত পাইলাম 10। আমি কিন্তু 10 থেকে উল্টো বলতে, সিপি কিন্তু আর কোনোটা 10 নাই, সো এটাতে 10 আছে। ঠিক আছে, এটাই উত্তর হবে দেখবেন। তো সিপি এখানে আমরা পাইলাম কত, সিপি আমরা পাইলাম 10 মাইক্রোফ্যারাডে। এখন ব্যাপারটা হচ্ছে সিএস কত। ঠিক আছে, সিএস যে বাড়ি করবো, এখানে 2 আর 7 হচ্ছে সিএস হিসেবে আছে। 1/2 প্লাস 1/5 লসাগুনেন 10, তাহলে 5 যোগ 7 হবে। সো সিএস ইকুয়াল টু কত হবে বলতো, 10 বাই কত দাঁড়াইলো 7, 10/7। ঠিক আছে না, 10/7। তো আমি যদি সিপি বাই সিএস করি, সিপি বাই সিএস করি, তাহলে আমরা কি পাবো দেখো তো। সিপি পাইলাম 10, এটা পাইলাম কত 7/10। হ্যাঁ, বাগরে ইন্টু যদি করি 10 যাবে উপরে, 20/7। না না, 10 10 100। कुछ तो गड़बड़ कर दिया मैंने, लागेर तो এটা গ্যাস করছিলাম, গ্যাস উল্লাপাল্লা হয়ে গেছে। আচ্ছা আবার একটু দেখি তাহলে। সিপি হচ্ছে কি দুইটা কিন্তু সমান্তরালে আছে, 7 আর 3 কত হইলো 10। সিএস হচ্ছে 2 আর 5, মাঝে মধ্যে বেশি আইডিয়া করতে পারলে যে অসুবিধাটা হয় আর কি। দেখেন সিএস 1 আর সি2 এটা কিন্তু সমান্তরালে আছে, তো 2 আর 5 কিন্তু সমান্তরালে, 5 দুগুণে 10। এটা যদি আমরা লসাগু নেই, উপরে হবে 5 যোগ কত 2, কত হইলো 5 যোগ 2 7, 7 বাই কত হইলো 10। সিএস বাই করলে এটা আবার উল্টে যাবে, 10 বাই কত আসবে 7। সো 10/7। আচ্ছা এখানে আমি ভুল লিখছি ক্যালকুলেশনে। কোনো জায়গায় ভুল লিখলে বলিয়েন ভাই, মাথা মাথা কাম করে না সামটাইমস, হচ্ছে আপনার অফলাইন নেওয়ার পর আইসা অনলাইনে নিতে গেলে। তো সিপি হচ্ছে 10 পাইছি, সিএস হচ্ছে 10/7 পাইছি। সো এটা দেখো 10 × 7 ভাগ কত দাঁড়াইলো 10, 10 10 কাটা যায়, এটা 7:1 হয়। সো উত্তর আমার তাহলে কোনটা দাঁড়াইলো, 7:1 হয়, উত্তর আমার বি দাঁড়াইলো। ঠিক আছে, 7:1। সো আমার উত্তরটা কিন্তু বি। সো আমি বেশি আইডিয়া লাগাইলে ইসলাম এলিকে ভুলে গেছে। সো আপনারা কম আইডিয়া লাগান। সো যেটা হচ্ছে উত্তরটা হচ্ছে 2। 39-এর উত্তর 2 কে দিছে, মিথিলেশ উত্তর দিছে, মাসফি আমিন হ্যালো ভাইয়া। তারপরে হচ্ছে পৃথিলা দেবনাথ উত্তর দিছে খ। তারপর হচ্ছে ঈশারানী, ইফাত, রাত্রি, সুভাশিস, রোহিত সবাই উত্তর দিছে। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এই উত্তরগুলো করতে পারছি। 40 নাম্বার ধারকত্ব সুজা ভাই, এটা পারবেন, এটা মুখে মুখে পারবেন। ঠিক আছে, মুখে মুখে পারা যায় না। এটা 3টা ধারক হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে, এটা হচ্ছে 2টা সমান্তরালে আছে। 2 2 থেকে করতে পাবো আমরা 1 1 আর 2 নাকি, 1 আর 2, 1 আর কত বলতো 2, 2 লসাগু নেন 3 পাবেন। তো এটা সিএস যদি বাড়ি করেন 2/3 পাবেন। তো 2/3 তে কত আসে,
3 ভাগের 2 ভাগ, 2 এর 3 ভাগ, 2 ভাগ 3, উত্তর নাই তো দেখে। এই সরি আমিও রোদের লগে মেলা দিলাম যে 2 to 4 আসবে, বস 4 আর 1 হবে, ভুল করছি আমি। তো এখানে 4 লসাগু যাবে, 4 লসাগু নিলে উপরে হবে 5, এটা 4/5 হবে, 4/5। তাহলে এখানে দেন একটা বিষয় আছে, এটা হচ্ছে গুলাই ফেলা নাকি সমান্তরাল যোগ হয়। ধুর, পুরো জায়গাটায় ভুল ক্যালকুলেশন করছি, ওভার কনফিডেন্ট মানা দিয়ে দিচ্ছি। সো আপনাদের ওভার কনফিডেন্ট মানা না দিতে চাইলে অবশ্যই সতর্ক থাকবেন। সো এখানে আমরা 2 থেকে কত পাইছি? 4। সো এখানে আমরা পাইলাম 2 মাইক্রোফেরাডে, এখানে আমরা পাইলাম কি বলতো 4 মাইক্রোফেরাডে। ঠিক আছে, এই দুইটা আমার শ্রেণীতে আছে। তাহলে 1/2 প্লাস 1/4, লসাগু নিলাম 4, তাহলে থাকবে 2 আর 1 কত দাঁড়াইলো 3। ঠিক আছে, তাহলে আমার যদি এখানে সিএস হিসাব করি তাহলে 4/3 পাবো, 4/3, 1.33, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, আমি ভুল করলে আপনারা তো ভুল করার না আশা করি। ঠিক আছে, হোপসো আপনারা ভুল করার নাই। কারা উত্তর দিচ্ছেন দেখি? রাত্রি উত্তর দিছে, রোহিত উত্তর দিছে, প্রীতিলা উত্তর দিছে, ওকে ফাইন, ইফাত সবগুলাই মোটামুটি সঠিক উত্তর দিছে। সো আমার নর্মাল ক্যালকুলেশনটাই ভুল হয়ে গেছে নাকি? এখানে ভুল হওয়ার কথা না, কিন্তু সামা ভুল হয়ে গেছে। যাই হোক, আমরা ভুলটা রেকটিফাই করতে পারছি, যেহেতু এমসিকিউ উত্তর দেওয়া থাকে, সব ভুলটা রেকটিফাই করা যায়। সো আপনারা বারে বারে বলি রুদ ধারা করতে কিন্তু ভেজাল লেগে যায়। সো একটু সতর্ক থাকেন। ঠিক আছে, আমি ওই রুদের মতো করে 2 করে 1 করে ফেলছি। সো পুরা দিনে এটা করছি, তো এটা অভ্যাস হয়ে গেছে। সো আজকে রাত্রে ব্রেন থেকে যাইতেছে না। যাই হোক, এই দুইটা সমান্তরাল আছে, 2 থেকে কত পাবো আমরা? 4, এখানে আসছিল 2। সো 2 আর 4 মধ্যে সমান্তরাল করে আমরা এখান থেকে আমরা ব্যস্তানুপাতিক করে উত্তরটা বের করবো। 4 লসাগু নিছি, উপরে থাকবে তাহলে 2 আর 1 কত হইলো 3। তো সিএস বের করলে 4/3 উল্টাই যাবে। সো এটা পাবো কত? 1.33। আশা করি ব্যাপারটা বুঝছেন। না 41, আমরা একটু স্টাইল চেঞ্জ করলাম, অন্য টাইপের প্রশ্ন গেলাম। একটা ধারকের 2 পাতের মধ্যে বিভব পার্থক্য দেওয়া আছে। আপনি 2টা পাতের মধ্যে বিভব পার্থক্য জানেন, ধারকের সঞ্চিত শক্তি জানেন, ধারকত্ব বের করবেন। যেহেতু এখানে সঞ্চিত শক্তি দেওয়া আছে, আপনি কিন্তু চিন্তা করে একটা জায়গা পাইছেন, যেহেতু ধারকের আমার সঞ্চিত শক্তি দেওয়া, তাহলে কোনটার সূত্র হইতে পারে এটা কিন্তু আইডিয়া করতে পারছেন যে সঞ্চিত শক্তি দেওয়া থাকলে কি কি সূত্র হয়। সঞ্চিত শক্তি দেওয়া থাকলে আমরা 3টা সূত্র পড়ছি, তাই না? হাফ CV², হাফ Q²/C, হাফ Q×V। এখানে আপনি কোনটা ইউজ করবেন? বেসিক্যালি এখানে দেওয়া আছে বিভব পার্থক্য, বাড়ি করতে হবে ধারকত্ব। তো সঞ্চিত শক্তির এমন একটা সমীকরণ ব্যবহার করতে হবে যেখানে বিভব পার্থক্য আর ধারকত্ব থাকবে। তো সঞ্চিত শক্তির কোন সমীকরণে বিভব পার্থক্য আর ধারকত্ব থাকে? এটা হচ্ছে প্রথম সমীকরণে, হাফ CV²। সি বাড়ি করবো, এটা তাহলে কি হবে? 2U বা কি হবে বলতো? V², 2U/V²। সো আমরা মানটা বসাই, এর মধ্যে যারা আছেন আপনারা ক্যালকুলেশন করে ফেলেন, আমিও ক্যালকুলেশন করে ফেলি, দেখি উত্তরটা কি আসে। 2U, ইউটা কত? 14.9 ইন্টু কত বলতো? 10⁻7। 2U বাই কি দাঁড়াইলো? V², 150²। সো উত্তর পাবো আমরা 1.3 ইন্টু 10⁻10, 1.3 10⁻10, 1.3 10⁻10। সো 1.3 10⁻10 যদি আমরা ফেরাডে ইউজ করি, সো উত্তরটা হবে কত? সি। দেখি আমি তাইলে সি কারা কারা উত্তর দিয়েছেন। আশা করি অনেকে উত্তর দিতে পারছেন। ঠিক আছে, অনেকে উত্তর দিতে পারছেন। অলরেডি প্রীতিলা উত্তর দিছে, মিথিলেশ উত্তর দিছে, রাত্রি উত্তর দিছে। তার মানে আপনাদের ক্যালকুলেটার সামনে আছে, ডেফিনেটলি ক্যালকুলেটার সামনে রাখবেন। ঠিক আছে, নাও বাকি কয়েকজনে দেখলাম লাইভ থেকে মনে চলে গেছেন নাকি? ইফাদাররা কমেন্টে উত্তর জানাবেন, উত্তর জানানোর চেষ্টা করবেন। অন্তত ক্যালকুলেটার না থাকলে প্রথম সূত্রটা অন্তত বলার চেষ্টা করিয়েন, তাহলে হয়তো বুঝবো যে আপনি সূত্রটা ধরতে পারছেন। ক্যালকুলেশন তো যে কেউ করতে পারে, তাই না? এটা তো আর বিগ ফ্যাক্টর না। এটা আলোচনা করেন, দেখি কি কি দেওয়া আছে, পারবেন কিনা দেখেন। একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে, এমসিকিউতে
যেহেতু বড় বড় অঙ্ক আসবে না, এমসিকিউতে আসলে পুরোটা হচ্ছে সূত্রের প্রয়োগ। আপনি যে সূত্রগুলো জানেন ডিরেক্টলি ওই সূত্রটা প্রয়োগ করবেন। সো খুব বেশি হ্যাসেলের দরকার নেই, আপনি যা সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবেন। আপনি যদি সূত্র মনে রাখার চেষ্টা করতে পারেন আপনি উত্তর করতে পারবেন, এমসিকিউ নিয়ে আপনার প্রবলেম হবে না। সেকেন্ড হচ্ছে সূত্রগুলো অ্যানালাইসিস করা। আপনি হচ্ছে সূত্রগুলো কার সাথে কার কি ধরনের সম্পর্ক হইতে পারে, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, ঘনফলের সমানুপাতিক কি হইতে পারে, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। কোনটা বাড়লে কোনটা কমবে বা বাড়বে, এই যে সম্পর্কগুলো এগুলো কিন্তু এমসিকিউতে প্রাধান্য পাবে। ঠিক আছে, সো ওইভাবে পড়বেন, দেখবেন যে এমসিকিউ আপনার ভালো হইতে বাধ্য। এমসিকিউ ভালো না হয়ে যাবে কোন জায়গায় বলেন না? ঠিক আছে, এটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল দেওয়া আছে। সো প্রত্যেক পাতের ক্ষেত্রফলটা আমরা এ দ্বারা প্রকাশ করি। পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এটার আমরা ডি দ্বারা প্রকাশ করি। এবং দুইটা পাতের মধ্যকার বিভব পার্থক্য দেওয়া আছে, এটা আমরা ভি দ্বারা প্রকাশ করি। বলছে ধারকের একক আয়তনে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ বাই করো। তো সঞ্চিত বিভব শক্তি আপনার কি কি দেওয়া আছে, যেহেতু বিভব পার্থক্য দেওয়া আছে আর সমান্তরাল পাতের মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রফল দেওয়া আছে, সমান্তরাল পাতের মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রফল দেওয়া থাকলে আমার মনে হয় ওই ধারকত্ব নির্ণয় করা যায়। কিভাবে নির্ণয় করা যায়? এপসাইলন নট এ ভাগ কত দাঁড়াইলো ডি। সো আপনি যখন ধারকত্ব জানবেন, বিভব জানবেন, তখন সঞ্চিত শক্তিও বাই করা যাবে। ইউ ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? হাফ সি ভি স্কোয়ার। সো হাফ সি কত? এপসাইলন নট এ ভাগ কত দাঁড়াইলো ডি ইন্টু কি দাঁড়াইলো ভি স্কোয়ার। এখন তাইলে আপনি এই মানগুলো বসায়া ক্যালকুলেশন করেন। ঠিক আছে, আনসার দিলাম না। ওকে, থ্যাংক ইউ। আনসার দিলে তো ভালো, দিতে থাকেন। বাকিগুলার একটু মেনশন করে দেন, বাকি পাপিষ্টগুলারে। ঠিক আছে, এখানে কি কি আছে দেখি, আপনারা ক্যালকুলেশন করেন আগে না আমি করি। এপসাইলন নট আছে 8.854 ইন্টু 10 ইনভার্স কত দাঁড়াইলো 12। ঠিক আছে, এরপরে কি আছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো দেওয়াই আছে 0.04। না হইলে যেহেতু পাত ব্যবহার করছি, পাতের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। আমি কিন্তু প আকার পাত উচ্চারণ করছি, কেউ তোরে দ উচ্চারণ করো না। ঠিক আছে, এপসাইলন নট এ ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ার উপর থাকবে 60 স্কোয়ার। ঠিক আছে, ভাগ হচ্ছে 2 ইন্টু ডি। ডি কত দেওয়া আছে দেখো 0.002। সো হিসাব করলে আমি যেটা পাবো এটা হচ্ছে 3.18 ইন্টু 10 ইনভার্স 7। আমার তো এটা দেখায় হাফ সি ভি স্কোয়ার এপসাইলন নট এ বাই ডি ইন্টু ভি স্কোয়ার। এপসাইলন নটের মান হচ্ছে 8.854 10 ইনভার্স 12 ইন্টু এ এর মান কত 0.04 ইন্টু ভি স্কোয়ার। ভি কত এখানে 60 ভোল্ট। হ্যাঁ, ভি স্কোয়ার। আমার মনে হয় অপশনগুলো আগেরটাই রয়ে গেছে, এই জন্য হয়তো আনসারটা এখানে কারেক্টলি দেয়। হ্যাঁ, অপশনগুলো আগেরটাই রয়ে গেছে, কারেক্ট নেই। বাট কারেক্ট উত্তরটা কি দাঁড়াবে? কারেক্ট উত্তরটা দাঁড়াবে 3.18 10 ইনভার্স কত দাঁড়াবে 7। 3.18 10 ইনভার্স 7 জুল। আশা করি ব্যাপারটা বুঝছেন। এইরকমও থাকতে পারে, দেখবেন কোনো একটা অপশনে কোনো উত্তরই নেই, বাট আপনি যদি যথেষ্ট কনফিডেন্ট থাকেন যে বস আমি যেভাবে করতে আসি উত্তরটা সঠিক, আপনি এটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন। যদি একাডেমিকে ব্ল্যাঙ্ক উত্তর খুব কমই, রেয়ার কেসে পাওয়া যায়, বাট অ্যাডমিশনে সামটাইমস আপনি কিন্তু ব্ল্যাঙ্ক উত্তর পাইতে পারেন। ঠিক আছে, মেডিকেলও তো এটা দেয়, সামটাইমস আপনার ব্ল্যাঙ্ক উত্তর দেয় মেডিকেলের পরীক্ষাগুলায়। আপনি দেখবেন ডাবল অপশনে থাকে, এমনও প্রশ্ন আসে। সো ইম্পসিবল কিছুই না, পসিবল থাকতেই পারে। ঠিক আছে, হিউম্যান এরর তো থাকে। হ্যাঁ, বোর্ড প্রশ্নগুলোতে তো কিন্তু হিউম্যান এরর থাকে, সো এটা মাইনে নিতে হবে। সো একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল দেওয়া, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এইটা দেখে আমরা বুঝছি যে আমি ধারকত্ব বাই করতে পারবো। এপসাইলন নট এ বাই ডি। বিভব পার্থক্য দেওয়া আছে, সো সঞ্চিত শক্তি সমীকরণ ধারকত্ব আর বিভব দেওয়া হবে। তো হাফ কি হবে? সি ভি স্কোয়ার। সি এর সমীকরণ এপসাইলন নট এ বাই ডি, সবগুলা মানই দেওয়া, আমি বসাইয়া জাস্ট এখানে ইউ কল আনসার করছি। তো আনসারটা কত? 3.18 10 ইনভার্স 7। এই ধরনের ম্যাথগুলা ভাই সিকিউ তো আসে, সিম্পল ম্যাথগুলা, ইম্পসিবল না সিকিউতে আসা। এটা হিসাব করেন দেখি। আগেটাতে একটু রেস্ট পাইয়া গেছেন না, তা আনসার নাই, এই জন্য আনসার দেন নাই, আনসার দেওয়া লাগে নাই। সো এটাতে দেখি আপনারা উত্তর করতে পারেন কিনা। অপশন ভুল মনে হয়। ঠিক আছে, অপশন ভুল ভাই। ঠিক আছে, এখানে দেখি পারেন কিনা। 43 পারতেছেন কিনা দেখেন।
0.004 সামথিং। এখানে কি অপশন নাই, উত্তর নাই নাকি? সবগুলোতে 2 মাইক্রোফ্যারাড আমরা দেখি না। এই জায়গা এই দুইটা কিভাবে আছে দেখেন, এই জায়গায় এই দুইটা আছে তুল্য ধারা করতে বের করতে হবে, কিন্তু এই দুইটা আছে শ্রেণীতে, তারপরে এগুলো সবগুলো আছে সমান্তরালে। 2 থেকে কত পাবো শ্রেণীতে? 2 থেকে 1 পাবো, কিন্তু আমরা 2 থেকে 1 পাবো। শ্রেণীতে ব্যস্তানুপাতিক করি না, তো 2 থেকে আমরা পাবো 1। সো 2 1 2, হ্যাঁ 2 1 আর 2 এই তিনটা আছে সমান্তরালে। 2 লসাগু নেন, তাহলে 1 + 2 + 1, তাহলে আপনি পাইলেন কত? 4/2। 4/2 তে কত দাঁড়াইলো? 2। আর যেহেতু সিএস বাইর করবেন, এটা হচ্ছে 1/2, মানে কত? 0.5। না 1/2 তে কি হয়? 0.5 তো। ঠিকই তো করতেছি নাকি? 3 উত্তর 5 মাইক্রোফ্যারাডে কিন্তু দেখিস। আচ্ছা 0.5 মাইক্রোফ্যারাডই আছে। দেখ, এখানে আমরা পাইছি 2, এখানে পাইছি 2 থেকে 1, এখানে পাইছি আমরা 2। ও আমায় আবার রুদের লগে বেদা লাগাই দিছে। এইটাতে কেয়ারফুল থাকিস কিন্তু, দেখিস আমার কিন্তু বারবার ভুল হইতেছে। সো ভুল হওয়াটা ইম্পসিবল কিছু না, এখানে কমন ফ্যাক্টর থাকে তো এটা ভুল হয়ে যেতে পারে। সো আমরা যেটা করি রুদের সাথে মিলাই ফেলছি আর কি। আমি বারবার এটা আজকে ভুল করতেছি। তো আজকে পুরা দিন চলতরিত পড়াইছি রুদের লগে, যার কারণে এই রেজাল্টটা লাগতেছে আজকে আমার বেশি বেশি, কারণ মাথার মধ্যে রুদ ঘুরতেছে। তো যাই হোক, এই প্রবলেমটা একটু কেয়ারফুল থাকবা। বাইরের ভুল হইতেছে, আপনার ভুল হওয়ার সম্ভাবনা আছে, একবারে ইরোর করা যাবে না। তো শ্রেণীতে 2 থেকে 1 হবে, সমান্তরালে যুগ হবে। সো 2 1 2 5 হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো এটা উত্তরটা হচ্ছে 5। সো ধারকত্ব বাইর করতে গেলে কেয়ারফুল থাকিস, লাইভে কিন্তু বড় সড়ো মারা খাওয়ার সম্ভাবনা আছে। কনফিডেন্টের সহিত যে ভুল করাটা যেটা, এটা করে দিয়ে দিতে পারোস। ঠিক আছে, ধারকত্বের প্রতীক কোনটা? আমরা হচ্ছে বহু নির্বাচন এগুলোতে যাই আমরা একটু এগুলোতে বেশি বেজাল লাগে আমার কাছে। আমি যখন ইন্টারমিডিয়েটে আসছিলাম তখনও মনে হতো যে ভাই এটা কোনটা উত্তর হবে, কোনটা বাদ দিব। বহু নির্বাচনের বেজাল লাগে, জেনুইনলি বেজাল লাগে। ধারকত্বের প্রতীক কোনটা? 1 নাম্বারটা কি ধারকত্বের প্রতীক? এটা কিন্তু ধারকত্বের প্রতীক না, এটা ড্যাম শিওর ধারকত্বের প্রতীক না। কারণ এটা হচ্ছে পজিটিভ, এটা একটা বড় পাত আছে, একটা ছোট পাত আছে, তাই না? ব্যাটারির সাইন প্রকাশ করে, কুশের সাইন, ব্যাটারির সাইন প্রকাশ করে একটা বড়, আর এটা হচ্ছে ছোট পাত তারা। তো এটা হচ্ছে এটা ব্যাটারি। সো এটা হচ্ছে ব্যাটারির কুশের প্রতীক, এটা ধারকত্বের প্রতীক না। ধারকত্বে যেটা হয়, এটা হচ্ছে 2টা বাহুই কি থাকবে এখানে? সমান থাকবে। 2টা বাহুই এখানে সমান থাকবে। এটা হচ্ছে পরিবর্তনশীল ধারক বোঝায়। এই যে এরোটা দ্বারা বুঝাইছে এখানে ধারকত্বের মান পরিবর্তন হয়, ধারকত্বের মান পরিবর্তন হয়, পরিবর্তনশীল ধারক। অনেক ক্ষেত্রে রোধের ক্ষেত্রেও প্রকাশ করতে পারে এইভাবে। এটা কি বোঝায়? পরিবর্তনশীল রোধ। এরো দ্বারা বুঝাইলে এটা বুঝাবে পরিবর্তনশীল। এটা পরিবর্তনশীল রোধ, এটা বুঝাইতে চাইছে পরিবর্তনশীল ধারক। তো দুইটাই কিন্তু ধারক, একটা ধ্রুব ধারকত্বের, এটা হচ্ছে পরিবর্তনশীল ধারকত্বের, বাট দুইটাই ধারকের। তো 2 আর 3, 2 আর 3 কোন অপশনটাতে আছে? 2 আর 3 অপশনটা আছে গতে, তাহলে গ সঠিক। তো উত্তরটা হচ্ছে গ। সো কারা কারা উত্তর দিচ্ছেন? উত্তর যেটা করছেন প্রীতিলা, মিথিলেশ, মিসবা, ইফাত জাহান। ঠিক আছে, সো আমরা এই 3টা উত্তর দিচ্ছি। তো এই যে প্র্যাকটিসটা করলাম, দেখেন আমি আগে এগুলো তাকাইনি। ঠিক আছে, সো আমি যেটা চেষ্টা করছি, আমার যে 3টা অপশন দেওয়া, এইটার মধ্যে কোনটা রাইট কোনটা রং, এটা খুঁজে বের করা। ঠিক আছে, যে যেটা রাইট আছে ওই অনুসারে দেখবো যে কোন কোন অপশনটা আছে এখানে, কোনটা রং আছে ওই অংশটা আমরা বাদ দিয়ে দিব। সো এইভাবে এইগুলো আনসার করার চেষ্টা করতে হয় আর কি। সো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে এই ধরনের প্রশ্ন আরো ভালো জানতে পারবো। দেখেন এখানে একটি আহিত ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ হলো, কোনটা আহিত ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ হইতে পারে? হাফ কিউ ভি স্কোয়ার। এটা তো নাই ভাই, হাফ সি ভি স্কোয়ার। আমরা আজকে অনেকবার প্র্যাকটিস করছি এটা, হাফ সি ভি স্কোয়ার। এটা কিন্তু সঞ্চিত শক্তির সমীকরণ। হাফ কিউ স্কোয়ার বাই সি, এটাও সমীকরণ। সমীকরণ আছে কটা বলতো? 3টা। মনে আছে কিনা দেখো, ইউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার
ইউ ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ কি বলতো কিউ ইন্টু ভি। সো এই তিনটা সমীকরণ আছে, তো এইটা কিন্তু আমার রং। রাইট হচ্ছে কি 2 আর 3। সো 2 আর 3 কোন অপশনটাতে আছে? 3-এ আছে, তো 3 নাম্বারটা সঠিক। সো আমার আগে আগে কে কে উত্তর দিছে দেখি। আমার আগে উত্তর দিছে হচ্ছে 45 এর ক্ষেত্রে ইফাত উত্তর দিছে, না 45 এর ক্ষেত্রে পৃথিলা উত্তর দিছে আগে, রাত্রি উত্তর দিছে, মিথিলেশ উত্তর দিছে, বাকিরা কিন্তু আমার পরে উত্তর দিতেছেন। সো উত্তর দেন, ডেফিনেটলি উত্তর দিবেন, তারপরে উত্তর দিবেন, ঠিক আছে? আপনি গ্যাস করবেন আগে, আমি আবারও বলি আপনি আগে নিজে ট্রাই করবেন নিজে পারতেছেন কিনা, তারপর হচ্ছে সমাধানের দিকে তাকাবেন আমি সমাধান করতেছি কিনা, কেমনে করতেছি এটার উপর। 46 ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে ধারকের কিসের উপর? ধারকের সঞ্চিত শক্তি আমরা কনসেপ্ট কি কি পড়ছি মনে আছে? ধারকের সঞ্চিত শক্তি কি কি বিষয়ের উপর নির্ভর করতেছে, কি পরিমাণ শক্তি সঞ্চয় করবে? হাফ সি ভি স্কয়ার, ডেফিনেটলি বিভবের উপর নির্ভর করবে, ধারকত্বের উপর নির্ভর করবে, চার্জের উপর নির্ভর করবে। তিনটা সমীকরণ আছে, হাফ সি ভি স্কোয়ার, হাফ কি বলতো কিউ ইন্টু ভি, ঠিক আছে, হাফ কি বলতো কিউ স্কোয়ার বাই সি। সো এখানে ধারকত্ব, বিভব, সঞ্চিত আদান, এই তিনটা বিষয়ের উপরই কিন্তু সঞ্চিত শক্তি নির্ভর করে। সো এটা হচ্ছে আমার কনসেপ্ট। আমি এখন দেখি কি কি লেখছে। ধারকত্বের উপর নির্ভর করে, ওকে ফাইন, ধারকত্বের উপর সঞ্চিত শক্তি নির্ভর করে। চার্জের উপর নির্ভর করে, হ্যাঁ চার্জের উপরও কিন্তু সঞ্চিত শক্তি নির্ভর করে। বিভব পার্থক্যের উপর নির্ভর করে, হ্যাঁ বিভব পার্থক্যের উপরও নির্ভর করে। সো এই জায়গাটাতে আমি তিনটা অপশনই পাইলাম যে তিনটা অপশনই এখানে সঠিক। সো তিনটা অপশন যদি সঠিক হয় আমার কোনটা সঠিক হইতে পারে? লাস্টেরটা। সো গ নাম্বারটা এখানে সঠিক। মিথিলেশ 4, তারপর হচ্ছে রাত্রি সরকার 4, ঠিক আছে, গ নাম্বারটা সঠিক। আমরা কি জাস্ট দুইজনে উত্তর পাইলাম নাকি 46 এর? ইফাত 4, ইফাতও আমার আগে উত্তর দিছে, ঠিক আছে। আমি মনে হয় উত্তরটা একটু পরে পাই, এটা হইতে পারে। কমেন্টে উত্তর একটু পরেই আসে। পৃথিলা 4 উত্তর দিছে, আগে আগে উত্তর দিয়ে দিছে, গুড। 47 কি হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ এটা হাওয়া হয়ে গেছে। 48 জীবনে অনেক কিছু মাঝে মধ্যে হাওয়া হয়ে যায়, ঠিক আছে, যা হাওয়া হয়ে যায় তার পিছনে দূরে লাভ নেই। হাওয়া তো হাওয়াই হয়ে যেতে পারে, এটা হিমেনিরও হইতে পারে বা আল্লাহ মানে হাওয়া করে ফেলতে পারে। সো যাই হোক, হাওয়া যেটা হয়ে যাবে দুনিয়া থেকে বা জীবন থেকে যেটা চলে যাবে চলে গেছে, ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করে লাভ নাই। যেটা আছে ওইটা নিয়ে চিন্তা করেন, ওইটাই আপনাদের কাজে দিবে। সো ধারকের পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে ধারকত্ব কি হইতে পারে? ধারকের পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, পাত, যদি শুনতে ভুল শুনো আমার কোনো দোষ নাই, আমি প আকার পাত ও পাত এইটাই কিন্তু উচ্চারণ করতেছি বারে বারে, ওকে ফাইন। ধারকের পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে ধারকত্ব কি হইতে পারে? সো এখানে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে তুমি আগে ধারকত্ব জানতে হবে। ধারকত্বের সমীকরণ কি? তো ধারকত্বের সমীকরণ হচ্ছে সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি, যেটা হচ্ছে ধারকত্বটা এই যে দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব এর সাথে কিভাবে বলতো ব্যস্তানুপাতিক, এর সাথে ব্যস্তানুপাতিক। যেহেতু এর সাথে ব্যস্তানুপাতিক তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? যদি ডি বাড়াও সি কমবে, আর ডি কমলে সি হচ্ছে বাড়বে। ব্যস্তানুপাতিক সম্পর্কটা তো এরকম। সো মধ্যবর্তী দূরত্ব যদি বৃদ্ধি করো, ডি যদি বাড়াইতে থাকো, ধারকত্ব ডেফিনেটলি কমবে, ধারকত্ব ডেফিনেটলি কমবে। সো এখানে দেখো হ্রাস পাবে কোন অপশনটাতে? দুই অপশনটাতে হ্রাস পাবে। বৃদ্ধি পাবেন এটা ভুল অপশন, হ্রাস পাবে এটা সঠিক অপশন। অপরিবর্তিত থাকবে এমন না, ধারকত্ব দূরত্বের উপর নির্ভর করে, সো এটা অপরিবর্তন থাকবে না, সো এটা হ্রাস পাবে। 2 নম্বর অপশনটা সঠিক। 48 এর উত্তরটা হচ্ছে 2, 48 এর উত্তরটা হচ্ছে 2। সো 2 উত্তর কারা কারা দিছে? 2 উত্তর দিছে মিথিলেশ, ইফাত, রাত্রি, ইফাত আবার উত্তর দিছে, তারপর হচ্ছে পৃথিলা, মিসবা উত্তর দিছে বায়ু, ঠিক আছে না। 49 আমরা একটা উদ্দীপক দেওয়া থাকবে, এইটার উপর ভিত্তি করে দুইটা যে প্রশ্নগুলা এইগুলো আলোচনা করার চেষ্টা করব। এর উদ্দীপক কি দিছে দেখেন, একটু পড়েন, নিজেরা পড়েন। n সংখ্যক সি ধারকত্বের ধারককে, হ্যাঁ n সংখ্যক সি ধারকত্বের ধারক, মানে প্রত্যেকটা ধারকের ধারকত্ব সমান, বি ভোল্টের উৎসের সাথে যথাক্রমে শ্রেণী আর সমান্তরালে যুক্ত করা হলো। আগে উদ্দীপকটা বোঝার চেষ্টা করি। আমি n সংখ্যক অনেকগুলা আছে ধারক যেগুলা শ্রেণীতে আর কি বলতো সমান্তরালে যুক্ত করার চেষ্টা করলাম। প্রথম শ্রেণীতে করলাম, তারপরে ধরেন আমরা প্রত্যেকটারে সমান্তরালে যোগ করলাম। তো শ্রেণী এবং সমান্তরালে যুক্ত আছে, ঠিক আছে। এইটা একটা বিভবের সাথে অর্থাৎ বি ভোল্টের একটা উৎসের সাথে যুক্ত করলাম,
এটা হচ্ছে ভি ভোল্টের, ঠিক আছে। প্রত্যেকটা ধারক হচ্ছে সি সি সি, এখানে কি দাঁড়াবে সি সি সি। তো ব্যাপারটা কি দাঁড়াইলো, এখানে ধরুন তিনটা নিয়ে আলোচনা করতেছি, তিনটা শ্রেণীতে আছে, এই তিনটা সমান্তরালে আছে। কি প্রশ্ন করছে দেখা, প্রশ্ন করছে শ্রেণী ও সমান্তরালে তুল্য ধারকত্ব যথাক্রমে সিএস ও সিপি হলে নিচের কোনটা সঠিক। ভাই সমান শ্রেণীতে আমরা তুল্য ধারকত্ব ওই 1/CS দ্বারা বাইর করি, 1/CS দ্বারা যদি বাইর করি তিনটার ক্ষেত্রেই দেখেন না সি প্লাস সি প্লাস সি। কি করতেছ, এখানে যেটা হবে 1/C, 1/C না, 1/C প্লাস 1/C প্লাস 1/C, তাহলে দেখেন সি লসাগু যায়, সি লসাগু নিলে 1 + 1 + 1, যতটা তিনটা থাকলে উপরে 1 + 1 + 1 3 হবে, n সংখ্যক থাকলে যতটা আছে ততটা গুণ করলে তত পাবো। চারটা যদি থাকে, চারটা 1 যোগ করলে কত পাবো 4, এরকম পারে। তাহলে এটা পাবো 1/CS, তাহলে CS = পাবো কি C/n, CS = আমরা পাবো C/n, ঠিক আছে। CS = আমরা পাবো C/n। আর সিপি সমান সমান কি পাবো, দেখো সিপি হচ্ছে যোগফল হয়, তাহলে এনসি, তিনটা সি আছে যোগ করলে এনসি পাবো। এটা হচ্ছে C/n, এটা হচ্ছে এনসি। সিএস ও সিপি যথাক্রমে নিচের কোনটা সঠিক, তাহলে সিপি আর সিএস এর মধ্যে সম্পর্ক করি। দেন আমরা যদি ভাগ করে দেখি, সিপি ভাগ কি দাঁড়াইলো সিএস, হ্যাঁ সিপি এর মান হচ্ছে এনসি, সিএস দাঁড়াইলো কি বলতো C/n, ঠিক আছে। সিপি সিএস যদি আমরা অনুপাত করি, ভাগরে ইন্টু করলে এন যাবে উপরে, তাহলে n² আর সি তো কাটা যাবে, তাহলে সিপি হচ্ছে n² সিএস, সিপি হচ্ছে n² সিএস, সিপি হচ্ছে n² সিএস। তো সম্পর্কটা হচ্ছে প্রথমটা সঠিক, ঠিক আছে। তাহলে প্রথম যে অপশনটা 49-এর 1, 1-এর হচ্ছে ক সঠিক, 49-এর 1 ক সঠিক, ঠিক আছে। আর কোনোটা সঠিক হইতে পারে কিনা, সিপি হচ্ছে CS/n², না গ নাম্বার কিন্তু সঠিক না, 1 সঠিক, 1 সঠিক, ওকে। 2-এর হচ্ছে গ নাম্বার উত্তর দিচ্ছে রাত ইফাতে। 1 নাম্বারটা আশা করি পারছো, তাই না। তিনটা শ্রেণীতে আছে, তিনটা শ্রেণীতে থাকলে আমরা শ্রেণীতে তুল্য ধারক 1/C = 1/C + প্লাস 1/C দ্বারা করছি। সি লসাগু নিলে তিনটা নিচে বলে 3 হয়েছে, চারটা নিচে বলে 4টা হবে, 5 নিলে 5 হবে, n সংখ্যক নিচে n হবে। সো CS = কি হবে C/n, ব্যস্তানুপাতিক উল্টাইলাম। সমান্তরালে যোগ হয়, তিনটা আছে যোগ করলে 3C পাবো, সো NC লিখলাম। এখন দুইটা অনুপাত ভাগ করি, অনুপাত করি, সিপি হচ্ছে NC, সিএস হচ্ছে কত C/n, ভাগরে ইন্টু করলে এটা সি কাটা যাবে, n উল্টায় যাবে, তাহলে n কি হবে n², সিপি হচ্ছে n² সিএস। তো এই সম্পর্কটা 1 নাম্বার সাথে মিলে। 2 নাম্বার কি বলছে, উদ্দীপকে শ্রেণী ও সমান্তরালে তুল্য ধারকের সঞ্চিত শক্তি যথাক্রমে ইউএস ও ইউপি হলে নিচের কোনটি সঠিক। তুল্য ধারকত্বের সঞ্চিত শক্তি যথাক্রমে ইউএস এবং ইউপি হলে নিচের কোনটা সঠিক। আচ্ছা, শ্রেণী আর সমান্তরালে সঞ্চিত শক্তির মধ্যে সম্পর্ক বের করতে বলছে। তাহলে দেখো, ধরো ইউপি/ইউএস করলাম, ইউপি/ইউএস করলাম, একই বিভব পার্থক্য কিন্তু কাটা যাবে। সো বিভব পার্থক্য যদি একই থাকে, সেক্ষেত্রে আমরা কি পাবো, যে দুইটা সমবায়ের মধ্যে ধারকত্বের উপর নির্ভর করবে, সঞ্চিত শক্তি ধারকত্বের সমানুপাতিক। সো ইউপি/ইউএস যদি হয়, সি এর ক্ষেত্রে কি হবে সিপি/সিএস, আর সিপি/সিএস আমরা পাইছি কিন্তু n², সিপি/সিএস পাইছি আমরা n²। সো এখান থেকে আমরা যেটা পাইলাম ইউপি = n² ইউএস। সো এটার উত্তর ঘ সঠিক। তো 1-এর 1, 2-এর 4, 1-এর 1, 2-এর 4। সো এখানে আগের মতোই বাকিরাই আগের গুলাই উত্তর দিছে, পৃথিলা, মিথিলেশ, ইফাত, রাত্রি। ইফাতের উত্তর দেওয়ার সিস্টেমটা সুন্দর, তারপরে মিথিলেশ, তারপরে হচ্ছে পৃথিলা, তারপরে হচ্ছে রাত্রি উত্তর দিছে। আশা করি ব্যাপারটা বুঝছো, এনে অসুবিধা হবে না। যারা বুঝো নাই তারা ক্যালকুলেশনটা দেখছো, খুব একটা না বোঝার মতো না, অনুবাদ করছো, অনুবাদ করলে ক্যালকুলেশনটা হয়ে যায়। আর এখানে আমরা কি নিয়ে আলোচনা করছি, যেহেতু এখানে একই বিভব পার্থক্য বজায় রাখতেছে, বিভব পার্থক্য যেহেতু সেম, তাইলে সঞ্চিত শক্তিটা এটা ধারকত্বের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হইলে তো অনুপাত সমান হয়, ইউপি/ইউএস হইলে সিপি কি হবে সিএস। তো সিপি আর সিএস এর যখন মানগুলা বসাইলাম, আমরা সিপি = n² সিএস পাইলাম, সিএস কাটা থাকবে এখানে n², তাহলে ইউপি কি হবে n² ইউএস, আর গুণ করলাম আর কি। সো এই জিনিসটা আমরা আবার 4 নাম্বার অপশনের সাথে সঠিক পাইলাম, আর এটা আমরা পাইলাম 1 নাম্বার অপশনের সাথে। সো 1-এর 1, 2-এর কত পাইলাম আমরা 4। সো যারা এই উত্তরগুলো করছেন সকলের উত্তর সঠিক। সো বোঝা যাচ্ছে যে আপনার পড়াশোনা মোটামুটি করতেছেন। নাও আপনার কাছে আপনার সেকেন্ড 50 নাম্বার প্রশ্নটা, এটা পারে কিনা দেখি। এখানে দুইটা ধারক আছে, এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, এটাও 4 মাইক্রোফ্যারাড, এটাও 4, এটাও 4, চারটাই হচ্ছে আছে।
4 মাইক্রোফ্যারাডে করে। 4 মাইক্রোফ্যারাডে যদি বোঝা না যায় আবার একটু দেখেন 4 মাইক্রোফ্যারাডে। দেখেন এই দুইটা কিন্তু শ্রেণীতে, এই দুইটা শ্রেণীতে 2 4 4 থেকে পাবো আমরা 2, 4 4 থেকে আমরা পাবো 2, 2 2 থেকে আমরা কত পাবো 4। সো এটা তুল্য ধারকত্ব বলে, এটা কিন্তু 4 মাইক্রোফ্যারাডে। এখানে কিন্তু সমবায় তুল্য ধারকত্ব বাড়ি করতে বলছে, যেটা 4 মাইক্রোফ্যারাডে। 50 এর 1 গ, তোমাদের আগে কিন্তু আমি উত্তর করে বলছি। 4 4 কিন্তু শ্রেণীতে 1/CS করে না, তাহলে তো অর্ধেক হয়ে যাবে। 4 4 থেকে আমি 2 পাবো, এখানে 4 4 থেকে 2 পাবো। শ্রেণীতে 2 2 থেকে কত পাবো, এখানে 2 2 থেকে শ্রেণীতে আমরা সমান্তরালে যোগ করি, 2 2 থেকে কত পাই আমরা 4। তো সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব এখানে আমরা পাবো 4 মাইক্রোফ্যারাড। 50 এর 1 গ, গ উত্তর পাইছি আমরা। মিথিলেশ, রাত্রি, প্রীতিলা এরা উত্তর করা শুরু করছে গ। ওকে, গুড। তুল্য ধারকের সঞ্চিত শক্তি কত? তুমি সঞ্চিত শক্তি বের করবা, তুল্য ধারকত্ব জানো, এখানে বিভব জানো, কত বিভবের উৎস ব্যবহার করছে বিভবটা জানো, ধারকত্ব জানো, তাহলে আমার তো মনে হয় যে বিভব ধারকত্ব জানলে তুমি সঞ্চিত শক্তি সমীকরণ জানো। সঞ্চিত শক্তি সমীকরণ কি? U = ½ CV²। সো এখানে সি কত? সি হচ্ছে 4 মাইক্রোফ্যারাডে 10⁻⁶। ভি কত? 100। হ্যাঁ, 100 হচ্ছে তাহলে কত হইলো 100 স্কোয়ার, তাহলে 2 × 10⁻⁶ দাঁড়াইলো। এটা কত হইলো 10 পাওয়ার দাঁড়াবে 4 এটা। সো এখানে দাঁড়াবে কত 10⁻²। 2 × 10⁻², তার মানে 0.2 করে আগাবে, 0.02 জুল আসবে। সো 0.02 জুল, এটা হচ্ছে তাহলে আমার উত্তর। দেখেন তো বুঝছেন কিনা? সি হচ্ছে 4 × মাইক্রোফ্যারাড, তো মাইক্রো তো ভাঙছি আমরা 10⁻⁶ দ্বারা। 100 স্কোয়ার, 100 তো 10 পাওয়ার 2 তে হয়। সো স্কোয়ার করলে শূন্য আরো 2টা পারবে, তো 4টা শূন্য হবে, তো 1 এর পরে 4টা শূন্য আছে, তার মানে এটা 10 পাওয়ার কত হবে 4। 10 পাওয়ার 4 মানে কি বোঝায়? 1 এর পরে 4টা শূন্য। 100 লিখলে আমরা কি লিখি? 10 পাওয়ার 2, মানে 1 এর পরে 2টা শূন্য আছে। 1000 লিখলে আমরা কি লিখি? 10 পাওয়ার 3। কেন লিখি? 1 এর পরে 3টা শূন্য আছে, এরকম। সো এখানে 10⁻⁶, 10 পাওয়ার 4 ক্যালকুলেশন করেন, যোগ করলে আমরা কত পাবো? আমরা গুণের সময় পাওয়ার গুলা কি হয়? যোগ হয়। -6 + 4 কত হবে? -2। সো 10⁻² বলতে বোঝায় এখানে দশমিকটা যেটা আছে 2 এর পরে এখন একটা দশমিক আছে, যদি এটা অদৃশ্য বা দশমিক আছে, তো এই দশমিকটা তাহলে 2 ঘর আগাবে। 2 ঘর যদি আগায়, 1 ঘর আগাইলে 2 এর আগে আসবে, আরেক ঘর আগাইলে আরেকটা শূন্যের আগে আসবে। সো এখানে 0.02 জুল হবে। সো অনেক ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ করে না, তখন কিন্তু এই জিনিসগুলো ম্যাটার করবে। রাত্রি, ইফাত, প্রীতিলা, মিথিলেশ। তাহলে আজকে ক্লাসে যারা অ্যাটেন্ড আছে, প্রীতিলা, রাত্রি, মিথিলেশ, ইফাত, এই 4জন 5জন আমরা। এরপর রোহিত মোটামুটি অ্যাটেন্ড ছিল প্রথম থেকে। না, এটাই হিসাব করতে পারেন কিনা দেখেন। 51। আজকে ক্লাসে কিন্তু আমি ধারকত্ব শেষ করে ফেলবো, ঠিক আছে? ধারকত্ব শেষ করার পরে নেক্সট ক্লাসে হয়তো আমরা অন্য আরেকটা চ্যাপ্টার ধরতে পারি। মোটামুটি আমরা এই চ্যাপ্টারে স্থিরতরিতের যে বিষয়গুলো আছে, বল, প্রাবল্য, বিভব, এটা গত 2টা ক্লাসে আলোচনা করার চেষ্টা করছি। ফ্লাক্স, দ্বিমেরু আলোচনা করার চেষ্টা করছি। আজকে ক্লাসে ধারকত্বের পুরো ব্যাপারটা এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। যতগুলো এমসিকিউ আলোচনা করতেছি এগুলো যদি প্রিপারেশন নেন, আপনি স্থিরতরিতে কোনো এমসিকিউ আশা করি অন্তত বোর্ড পরীক্ষা মিস হবে না। আর বোর্ডের আদলে কিন্তু অনেক ইউনিভার্সিটিগুলোতে এই ধরনের প্রশ্ন থাকে, সো প্যারা নিয়েন না। এই জায়গার তুল্য ধারকত্ব বাইর করেন। ভাই আমার এখানে 2টা সমান্তরালে আছে, তার সাথে এটা শ্রেণীতে আছে। সমান্তরালে আমরা যোগ করি, 2 2 কত হইলো 4, 4 আর 5 তাহলে কিভাবে থাকবে শ্রেণীতে? 4 আর 5 শ্রেণীতে, তাহলে 5 আর কত দাঁড়াইলো 4। লসাগুণের 4 5 কত দাঁড়াইলো 20। 20 যদি হয় আর 9। সো CS = কত হইলো 20/9। 20/9 কত দেখেন? 2.22। অপশন নাই কিন্তু এক্স্যাক্টলি বললে। আনসার কিন্তু 2.22, ঠিক আছে? কিন্তু কাছাকাছি একটা উত্তর পাই আমরা 2, সো এটা আমরা নিয়ে নিব। এই জন্য আনসার, এক্সাক্ট আনসার কিন্তু 2.22, ঠিক আছে? এখানে আমরা 2 মাইক্রোফ্যারাডের কাছাকাছি একটা উত্তর পাই বলে নিয়ে নিতেছি, বাট এক্স্যাক্টলি আনসার যদি বলি এটা কিন্তু 2.22 আসবে, ঠিক আছে? তুল্য ধারকত্ব। নাও 2 নম্বরটা দেখি।
বর্তনী C1 ধারককে C2 ও C3 এর সহিত সমান্তরালে যুক্ত করলে C1 ধারককে আমরা C2 ও C3 এর সাথে সবগুলা সমান্তরালে তো 4 4 8 2 2 4 4 আর 5 কত হইলো 9 হবে, ঠিক আছে 9। তো সঞ্চিত শক্তির মান পূর্বের মানের কত গুণ হবে, পূর্বের সাথে তুলনা করতে বলছে। তো পূর্বের সাথে তুলনা করতে গেলে পূর্বের সাথে তো তুলনা করতে হবে, তাই না? সো এইখানে ধারকত্বের বিভব কিন্তু সমান রাখতেছে। তাহলে সঞ্চিত শক্তিটা যেটা দাঁড়াবে প্রথম ইউপি আর দাঁড়াইলে ইউএস, ইউপিতে দাঁড়াইলে ধারকত্ব কত, প্যারালালি করলে সবগুলো ধারকত্ব আমরা পাবো 9, সবগুলো ধারকত্ব আমরা পাবো 9। আর বর্তমান যে অবস্থা এটাতে আমরা কত পাইছি 2 বা 2.22। সো এখানে আমরা কত পাইলাম 2.22। তাহলে ইউপি সমান সমান কত দেখো 9 ভাগ 2.22, তাহলে 4, এক্স্যাক্টলি হচ্ছে 4, 4 গুণ হয়, এটা হবে উত্তর। সো আগেটা 2.22 পাইছিলাম, যদিও 2.22 পাইছিলাম, বাট 2.22 না থাকলেও এখানে 2 অপশনটা আছে, নিয়ার বাই উত্তরটা থাকার কারণে আমরা নিয়ে নিছি, ঠিক আছে, নিয়ার বাই উত্তর থাকার কারণে নিয়ে নিছি আমরা। আরেকটা হচ্ছে এখানে সঞ্চিত শক্তি বাড়ি করতে বলছে, বিভব কিন্তু দুই ক্ষেত্রেই সেম আসিল। প্রথম ক্ষেত্রে বিভবটা 6 ভোল্ট, এখানে বিভব পরিবর্তন করে নাই, সঞ্চিত শক্তি বাড়ি করতে বলছে, ধারকত্বের পরিবর্তন করছে। সো বিভব যদি পরিবর্তন না করে তাহলে সঞ্চিত শক্তি ধারকত্বের কি বলতো সমানুপাতিক, ঠিক আছে। সো আমার এই সমান্তরালের সাথে শ্রেণীর যেটা আছে এটা তুলনা করব, বলছে পূর্বের তুলনায় কি পরিবর্তন হবে, ঠিক আছে। পূর্বের মানের থাকে কত গুণ, তো পূর্বের মানের সাথে তুলনা করি। সো ইউপি মানে প্যারালালি করি যদি সবগুলো, তাহলে ধারকত্ব পাবো আমরা 9। আর বর্তমান অবস্থায় ধারকত্ব আমরা কত পাইলাম 2.22, তাহলে ভাগ করলে আমরা কত পাইলাম 4, তাহলে ধারকত্ব কয় গুণ হয় 4 গুণ হয়। সো 51/2 হচ্ছে গ, 51/2 হচ্ছে গ, আর 51/1 যেটা এটা হচ্ছে আমরা পাইছি খ। আশা করি মোটামুটি সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে কানেক্ট থাকার জন্য। আসলে অবশ্যই আপনারা মানে ধন্যবাদ ডিজার্ভ করেন। আমি অনলাইনে প্রো ক্লাস টেকার না, সো অনলাইনে হেজিটেশন কাজ করে, স্টিল নাও হেজিটেশন কাজ করে ক্যামেরার সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে, একদম বেকান একটা ক্লাসরুমে, কোনো জোকস নাই। অফলাইনে তো আমার মানে প্রত্যেক 5 মিনিট পরে পরে একটা জক্স নির্গত হয়ে যায়। সো এটা আমার হ্যাবিচুয়েট হয়ে গেছে, ওইটার সাথে অটোমেটিকলি আমি স্টুডেন্টের মাইন্ড ক্যাচ আপ করতে পারি। অনলাইনের সাথে আমি ইউজ টু না, সো এখানে কেউ থাকে না, অনবরত কথা বলে যাইতে হয়। সো এটা একটা আমার জন্য আসলে হেডেক হয়ে যায়। সো আমি খুব ইন্টারেস্টিং ক্লাস নিতে পারি না, যার কারণে যেটা হয় যে হয়তো বোর হয়ে যায় অনেকেই। আমাদের ডেফিনেটলি যেহেতু তোমরা অনেক অনলাইন ক্লাস করো, অনেক ভালো ভালো টিচার অনলাইন ক্লাস করো, সেক্ষেত্রে আমার সাজেস্ট করতে পারো আমি কিভাবে পড়াইতে পারি। আমি সানন্দে, ওকে ফাইন, সানন্দে গ্রহণ করব আপনাদের হচ্ছে মতামতগুলা, ঠিক আছে। এরপরও যে আপনারা ক্লাস করতেছেন, অনেকে একটা মানে শুরু থেকে এই পর্যন্ত ক্লাস করতেছেন, এটার জন্য অবশ্যই আপনারা ধন্যবাদ ডিজার্ভ করেন। মাঝে মনে হয় তোরা ভাবতেছিস ভাই এত ভালো হইলে কেমনে, ভাই দেখ খালি মোবাইলের সামনে দেখে ভালো ভালো কথা কইতেছি, সামনে হলে পিড়াইতাম, ঠিক আছে। ওকে নাও 52 এটা কি হবে, এখানে C1 C2 C3, ঠিক আছে। C2 C3 তাহলে কিভাবে আছে, সমান্তরালে আছে, তার সাথে C1 শ্রেণীতে আছে, সমান্তরালে যোগ হয়। C2 C3 যোগ করলে হবে 500, 500 সাথে আমি পাইলাম C1 হচ্ছে শ্রেণীতে, 500 সাথে C1 শ্রেণীতে নাকি, তাহলে 1/100 যোগ কত হইলো 1/500, ঠিক আছে। তাহলে আপনি সমান্তরাল 500 লসাগু নিতে পারেন, 500 লসাগু নিলে 5 × 1, 5 × 1 কত হইলো 6। অতএব CS ইকুয়াল টু আমরা কি পাবো 500 কত বলো তো 6, দেখেন কত আসে। পাইলাম 83.33 মাইক্রোফেরাডে। মাইক্রো মানে 10⁻⁶, 83.33 মাইক্রোফেরাডে, 10⁻⁶ ফেরাডে। সো এটা উত্তর। সো দেখি আপনারা উত্তর করতে পারছেন কিনা। এটা 52 এর 1-এর 2 নাম্বার, 1-এর 2 নাম্বার 52 1-এর 2। আনসার কিন্তু 83.33, ধারকত্বগুলো মাইক্রোতে আছে, সো এটা মাইক্রোফেরাডে আসবে। মাইক্রো বাংলায় তো আমরা 10⁻⁶ পাই, সো এখানে তো আর পয়েন্ট আগাবে না পিছাবে না, পয়েন্টটা সেম জায়গায় থাকবে।
উদ্দীপকের বর্তনী অনুসারে সঞ্চিত শক্তি ও ধারকগুলো সমান্তরালে যুক্ত অবস্থা সঞ্চিত শক্তির অনুপাত বাইর করো। উদ্দীপকের অবস্থা সবগুলারে সমান্তরাল করলে কি হবে? সো আমি তাহলে তাদের মধ্যে তুলনা করি। বর্ণিত অনুসারে সঞ্চিত শক্তি আর ধারকগুলো সঞ্চিত শক্তির অনুপাত। আগে উদ্দীপকেরটা কিন্তু হিসাব করতে বলছে, উদ্দীপকেরটা দেন হচ্ছে সমান্তরাল করলে কি হবে। উদ্দীপকেরটা ধরলাম ইউআর, সমান্তরাল করলে ধরলাম আমরা ইউপি। তাহলে বিভব যদি সেম থাকে তখন আমি কি বলছি, বিভব সেম থাকলে ভাই সঞ্চিত শক্তিটা ধারকত্বের সমানুপাতিক। এর আগে অনেকগুলো অঙ্ক কিন্তু সেম করছি, এই কনসেপ্টটা দিয়ে কিন্তু অঙ্ক দেয়। ঠিক আছে, বিভব সেম রাখতেছে, ধারকত্বের পরিবর্তন করতেছে, এই ধরনের অঙ্ক করতেছে, সেখানে সঞ্চিত শক্তি ধারকত্বের সমানুপাতিক দাঁড়াবে। ঠিক আছে, সমানুপাতিক যদি দাঁড়ায় তাহলে ইউএস বাই ইউপি, ইউএস কত পাইলাম আমরা 83.33, ঠিক আছে। ইউপি কত পাবেন, সবগুলা সমান্তরাল যোগ করলে হচ্ছে 5 1 কত হইলো 600। ঠিক আছে, সো দেখেন তো কত আসে, 83.33 ভাগ 600। এইটা পাইলেন 0.138, এটা পাওয়া যায়। তাহলে আমরা পাইলাম গ নাম্বার অপশনটা। ঠিক আছে, গ অপশনটা পাইলাম। আশা করি কারো বুঝতে অসুবিধা নাই, গ অপশনটা। সো 52 আমরা অপশন কোনটা পাইলাম, উত্তর পাইলাম হচ্ছে গ। আর 52 যে উত্তরটা পাইলাম এটা হচ্ছে 83.3। এই টাইপের প্রশ্ন আমরা অনেকগুলো সলভ করছি, বিভিন্ন সালে আসতেছে। সো এইটা আশা করি ব্যাপারটা বুঝতেছেন এবং এইটা এখন থেকে পারবেন, এটাতে আর কোনো অসুবিধা হবে না। হোপ সো আপনার অসুবিধা হবে না। 52 আনসার করছি, 53 কি হইতে পারে একটু আমারে বলার চেষ্টা করবেন। 53টা কি হয় এটা একটু বলার চেষ্টা করবেন। এখানে C1 C2 C3 এই যে তিনটা ধারক আছে, এই তিনটা ধারক কিন্তু শ্রেণীতে আছে। ঠিক আছে, এই তিনটা ধারক কিন্তু শ্রেণীতে আছে। তো শ্রেণীতে আমরা কি করি বলতো, 1/CS দ্বারা বাইর করি। আমার মনে কারো অসুবিধা নেই, 1/CS দ্বারা বাইর করি। 1/CS দ্বারা ভাগ করলে 1/2 প্লাস 1/4 প্লাস 1/6, এখান থেকে 6 লসাগু যায়। 6 লসাগু গেলে কত হবে বলতো, 3 দুগুণে 6, 3, তারপর হচ্ছে না 6 লসাগু যায় না, তো 12 লসাগু যাবে। এখানে 12 লসাগু যাবে, তো 6 দুগুণে 12, 3 4 12, 6 দুগুণে 12। ঠিক আছে, 6 7 8 9 10 11, 11/12। অতএব আমি এখানে যদি CS বাই করি, এটা হবে ভাই 12/11। সো 12/11 কত আসে, কি আসতেছে আমার? আমি কি এগুলো লসাগু ভুলে গেছি রে? আর 6 2 12 তো মনে আসার কথা লসাগু। হ্যাঁ তুমি স্যার, আমি ক্লাস নিতে আসছি আর তোমার বাবির নাম্বারও আমার এখানে। ঠিক আছে, এটা আমি লসাগু ভুল করি কেন বুঝতেছি না। 6 নিলাম, 6 দুগুণে 12, 6 হবে, 3 4 12, 3 হইলো, 6 দুগুণে 12, 2 হইলো, 6 7 8 9 10 11, 11 হবে। CS তাইলে হচ্ছে 12/11 হইলো। সো এটা আমি CS পাইছি। ওকে ফাইন। পাতের বিভব পার্থক্য কত হবে C2 ধারকের। সো আমি C2 ধারকের বিভব পার্থক্য বাইর করতে গেলে প্রথমে কিন্তু আমি তুল্য ধারকত্ব বাইর করতে হবে। আমি কিন্তু বাইর করছি তুল্য ধারকত্ব। সো তুল্য ধারকত্বের পর আমি মোট আদান বাইর করব। ঠিক আছে, মোট আদান বাইর করব। যেহেতু মোট আদান বাইর করব, তাহলে Q ইকুয়াল টু কি হবে বলতো, CV। C হচ্ছে 12/11 মাইক্রোফ্যারাডে, 10⁻⁶ হবে। আর ভোল্ট কত পাইছি আমরা, 12। ঠিক আছে, সো এটা আমরা পাইছি হচ্ছে মোট আদান, মোট সঞ্চিত আদান। তো মোট সঞ্চিত আদান দেখি আমরা কত আসে, মোট কতটুকু আদান সঞ্চিত হবে। সো মোট যে আদানটা সঞ্চিত হইলো, আমরা এটা কত পাইছি একটু ক্যালকুলেশন করি, করে দেখার চেষ্টা করি। এটা পাইছি 12 ইন্টু কত, 10⁻⁶। তারপরে আমরা কত পাইছি দেখো তো, 12। তারপরে আমি এখানে কত পাইছি, 11। সো এইখানে আমরা যে আনসারটা পাবো এটা হচ্ছে মোট আদান যেটা পাবো 13.09 ইন্টু 10⁻⁶।
10⁻6 হচ্ছে আমি আদান পাইলাম, কুলম্ব পাইলাম। সো এখানে দেখো আমরা তাহলে কি করছি, যেহেতু আমি C2 পাতের দুই প্রান্তের বিভব বাড়ি করব, সো এখানে প্রান্তের বিভব বাড়ি করতে গেলে আমার দেখতে হবে এখানে কি পরিমাণ আদান জমা হয়েছে। সো এখানে তাইলে আমার তুল্য ধারকত্ব প্রথম আমার বাড়ি করে নেওয়া লাগছে, তারপরে মোট আদান বাড়ি করা লাগছে। এরপরে দেখো এইটার মধ্যে দিয়ে আমার কি হবে, এই আদানটা সঞ্চালিত হবে। তাহলে শ্রেণীতে থাকলে যে মজার ব্যাপারটা হয়, প্রত্যেকটা ধারকে কিন্তু একই পরিমাণ আদানগুলা জমা হবে। দেখো C1 C2 C3 প্রত্যেকটার মধ্যে সমান পরিমাণ আদান জমা হবে। তাহলে C1 এ সঞ্চিত আদান Q, C2 তে সঞ্চিত আদান Q, C3 তে সঞ্চিত আদান কত Q। তো তিনটাতেই সমান পরিমাণ আদান কি হয়েছে, জমা হয়েছে। তো এখন আমি C2 এর বিভব বাইর করবো, তাই না? যেহেতু আদান জানি, ধারকত্ব জানি, C2 এর বিভব বাইর করব, C2 এর বিভব বাইর করব। সো আমার মনে হয় আপনারা বাইর করতে পারবেন C2 এর বিভব। সো C = Q/V, V = তাহলে কি হবে Q/C। Q কত পাইছি 13.09 ইন্টু 10⁻, কত দাঁড়াইলো 6, আর C কত বলতো 4 ইন্টু 10⁻6। 10⁻6 কাটা যায়, আমার যেটা থাকবে 13.09 ভাগ কত 4, সো 3.27 ভোল্ট। সো এটা হচ্ছে আমার বিভব। সো যারা ধারকের বিভব বাইর করতে পারেন না তারা এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু সিকিউ তো কাজে লাগবে। এটা এমসিকিউতে আসা প্রশ্ন হইলো সিলেট বোর্ড সবসময় একটু ঘাটতারা প্রশ্ন করে, এমসিকিউতে প্রশ্ন আসলো, এটা কিন্তু আপনার সিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে তিনটা ধারক শ্রেণীতে আছে, যখন একাধিক ধারক শ্রেণীতে থাকবে তখন কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি বলতো, সঞ্চিত শক্তি, আদান, এই জিনিসগুলো আমরা বাইর করতে পারি। প্রত্যেকটা ধারককে ইন্ডিভিজুয়ালি আমরা টার্গেট করতে পারি, ঠিক আছে? সো আমরা যদি প্রত্যেকটা ধারককে ইন্ডিভিজুয়ালি টার্গেট করতে চাই, এখানে প্রথম তাইলে আমার এখানে তুল্য ধারকত্ব বাড়ি করতে হবে। আমি তুল্য ধারকত্ব বাড়ি করে নিলাম 12/11। তারপরে মোট আদান বাড়ি করতে হবে, অর্থাৎ কি পরিমাণ আদান এই পুরা সিস্টেমটার মধ্যে দিয়ে প্রবাহিত হইতেছে। মোট আদান বাড়ি করতে গেলে আমার মোট ধারকত্ব আর মোট হচ্ছে বিভব দরকার। মোট ধারকত্ব আর মোট বিভব দুইটাই জানি, আমি মোট আদান বাড়ি করে নিয়েছি। সো তার মানে দাঁড়াইলো এই যে মোট আদানটা আমরা বাইর করছি, এই পরিমাণ আদান নিয়ে আসে এই ধারকগুলোর মধ্য দিয়ে সঞ্চালিত হবে। এই তিনটা ধারকের মধ্যে দেখো একই পরিমাণ আদান সঞ্চালিত হয়, এই আদানটা হচ্ছে কিউ। C1 বলো, C2 বলো, C3 বলো, এই তিনটার মধ্যে দিয়ে একই পরিমাণ আদান সঞ্চালিত হইতেছে, কিউ আদান সঞ্চালিত হয়। সো আমি যদি বিভব বাড়ি করতে চাই, তাহলে এখন C1 এর বিভব বাড়ি করতে পারবো, C2 এর বাড়ি করতে পারবো, C3 এরও বাড়ি করতে পারবো, কারণ আমি তিনটারই বিভব জানি, আদান জানি, কি পরিমাণ আদান আছে। তো C = Q/V যদি হয়, B = তাহলে কি হবে বলতো Q/C। সো আমার C2 এর জন্য আলোচনা করতে বলছে, তো C2 তে আদান আমি জানি, যদিও তিনটাতে একই আদান জমা হইতেছে, আদান আমি জানি এবং C2 এর ধারকত্বও জানি। সো এটা থেকে আমরা বিভব বের করতে পারবো। সো 53 হচ্ছে 1। আচ্ছা শেষ করবো, প্যারা নাই, চিল। আচ্ছা 1 তাহলে আমি 3 উত্তর পাইলাম। এখন দেখি এটা কি হবে। ধারক সমূহকে একই উৎসের সাথে সমান্তরালে যুক্ত করলে কি হবে। এগুলো যদি একই উৎসের সমান্তরালের সাথে যুক্ত করি, এখানে দেখো প্রত্যেকটা ধারকের কিন্তু বিভবগুলো ভিন্ন ভিন্ন হবে, এগুলো কিন্তু 12 ভোল্ট হবে না। কিন্তু এগুলারে যদি আমি সমান্তরালে যোগ করি, তিনটারে যদি আমি দেখো সমান্তরালে যোগ করি এবং এদেরকে আমি একটা উৎসের সাথে যোগ করে দিলাম, সমান্তরালে যোগ করে এদের একটা উৎসের সাথে যোগ করে দিলাম, এটা যদি 12 ভোল্ট হয়, উৎসটা যদি 12 ভোল্ট হয়, তিনটা ধারকের বিভবই কত হবে 12 ভোল্ট। এই তিনটা ধারকের পজিটিভ অংশটা ধারকের পজিটিভ অংশে, নেগেটিভ অংশটা ধারকের নেগেটিভ অংশে, অর্থাৎ কোষের সাথে ডিরেক্টলি যুক্ত, কোষে কোনো অভ্যন্তরীণ রোধ নাই। সো এখানে কোনো বিভব হারাবে না, কমে যাবে না। যারা চলতরিত করছে মোটামুটি আইডিয়া আছে যে কোষে যদি অভ্যন্তরীণ রোধ থাকে এখানে বিভব কমে যায়। সো যদি সমান্তরাল থাকে তাহলে দেখবা তিনটার বিভবই সমান হবে, আর এরা যেহেতু কোষের সাথে যুক্ত, কোষের যে বিভবটা হবে এই তিনটা ধারকের বিভবটা সেম থাকবে। আর শ্রেণীতে যখন থাকবে তখন ব্যাপারটা কি দাঁড়াবে, যে এখানে কিন্তু একই বিভব থাকবে না, এই তিনটাতে 12 ভোল্টটা কিন্তু ডিস্ট্রিবিউট হবে। তিনটাতে কি হবে 12 ভোল্টটা ডিস্ট্রিবিউট হবে। একই আদানগুলো তিনটার মধ্যে জমা হয়, যদি একই আদান জমা হয়, যেটা ধারকত্ব বেশি এটা বিভব কি হবে কম, যেটা ধারকত্ব বেশি এটা বিভব হবে কম, যেটা ধারকত্ব কম এটার বিভব কি হবে বলতো বেশি। কথা কি বুঝছো, যে একই আদান তিনটার মধ্যে জমা হয় তাহলে ধারকত্ব যার বেশি হবে বিভব তার কম হবে, ধারকত্ব যার কম হবে তার বিভবটা কি হবে বলতো বেশি হবে। কম ধারকত্বে আদান জমা করতে গেলে বেশি কাজ করতে হবে, বেশি ধারকত্বে আদান জমা করতে গেলে কম কাজ করতে হবে। সো এখানে 12 ভোল্টটাই তিনটা ডিস্ট্রিবিউট হবে, তিনটার বিভব নির্ণয় করে আপনি যোগ করেন, দেখবেন আপনি 12 ভোল্ট পাবেন।
সো আশা করি একটু একটু বুঝতেছেন। সো প্রত্যেক ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য বৃদ্ধি পাবে, প্রত্যেক ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য ডেফিনেটলি বাড়বে। এখন প্রত্যেক ধারকের দুই প্রান্তের বিভব 12 ভোল্ট হবে, কিন্তু এখানে কিন্তু 12 ভোল্ট আসছিল না, আরো কম আসছিল। সো প্রথম অপশনটা আমার এখানে সঠিক। এরপরে দেখেন প্রত্যেক ধারকের দুই প্রান্তের আধান হ্রাস পাবে। আধান হ্রাস পাবে কিনা? ডেফিনেটলি হ্রাস পাবে ভাই, হ্রাস পাবে না কেন? এখানে কিউ পরিমাণ আধান জমা হয়েছে, এখন কি হবে? কিউ পরিমাণ আদান জমা হবে। এখন যে পরিমাণ আদান গেছে এটা কিন্তু 3 ভাগে ডিস্ট্রিবিউট হবে। সো আদানের পরিমাণ কি হয়ে যাবে? আমার এখানে কমে যাবে। তাহলে এই অপশনটা কিন্তু আমার সঠিক। ঠিক আছে, এই যে মেইন আদানটা আসছে, মোট আদানটা কিন্তু 3 ভাগে ভাগ হয়েছে, তাহলে সমান্তরালে থাকলে আদান কমে যাবে, কম আদান সঞ্চিত হবে। তুল্য ধারকের সঞ্চিত শক্তি অপরিবর্তিত থাকবে। তুল্য ধারকের সঞ্চিত শক্তি কি অপরিবর্তিত থাকে? এই অপশনটাও কিন্তু সঠিক। অপরিবর্তিত থাকে না, না সরি, এটা অপশনটা ভুল। অপরিবর্তিত থাকে না, এটা পরিবর্তিত হয়। সঞ্চিত শক্তি তো ধারকের উপর নির্ভর করে, একই বিভব পার্থক্য থাকলেও সঞ্চিত শক্তি এটা ধারকের উপর নির্ভর করে। বিভব পার্থক্য সেম থাকলে সঞ্চিত শক্তি ধারকের সমানুপাতিক। যেখানে ধারকত্ব বাড়বে এখানে সঞ্চিত শক্তিও কি হবে? বাড়বে। আমরা জানি এবং প্রশ্ন এটা করে যে বেশি শক্তি পাইতে গেলে ধারকগুলারে কিভাবে যুক্ত করবা? ধারকগুলারে সমান্তরালে যোগ করবা, কারণ সমান্তরালে যোগ করলে ধারকত্ব বাড়ে, আর ধারকত্ব বাড়লে সঞ্চিত শক্তিও কি হবে? বাড়বে। সো আমার এখানে 1 আর 2 অপশনটা সঠিক। সো এখানে যে উত্তরটা পাবো আমরা হচ্ছে ক। আজকে টিভি ঠিক হয়ে গেছে, টিভি কাম বেদাল করে না আজকে। আশা করি ব্যাপারটা বুঝছেন, এই রিলেটেড কনসেপ্টটা বুঝছেন, আর কোনো প্রবলেম হইতেছে না। আমরা অলমোস্ট ক্লোজ, কিন্তু আমার 54 আর একটা প্রশ্ন আছে, 55 শেষ করে দিয়েছি এই চ্যাপ্টার এখানে। ঠিক আছে, তো আরেকটা প্রশ্ন আছে, খুব ক্লোজে আমরা আছি, খুব বেশি বাকি নাই। এখানে দুইটা ধারক সমান্তরালে আছে, দুইটার বিভবই কিন্তু 150 করে হবে, কারণ দুইটা হচ্ছে ব্যাটারির সাথে সমান্তরালে যুক্ত, মানে একইভাবে যুক্ত আর কি, একই পজিটিভ আর নেগেটিভ প্রান্তে যুক্ত দুইটাই। তুল্য ধারকত্ব নির্ণয় করো। 400 আর 600 তুল্য ধারকত্ব হচ্ছে 1000, 1000 হচ্ছে মাইক্রো ফেরাডে, মাইক্রো ফেরাডে, মাইক্রো ফেরাডে নাকি 10 ইনভার্স 6 ফেরাডে। সো এখানে আমি কত পাবো? 1000 10 ইনভার্স 6 ফেরাডে বা 1000, এটা হিসাব করো না, কি আছে এখানে? এটা তো হবেই না, এই দুইটা তো বাদই। সো আমার অপশন হইতে পারে 2 নাইলে 3। সো এটা দেখি আমরা, এটা 10 পাওয়ার 3, এটা কত হইলো? 10 ইনভার্স কত দাঁড়াইলো দেখো তো? 10 ইনভার্স হচ্ছে এখানে দাঁড়াইলো 12। ঠিক আছে, 1000 আর 10 ইনভার্স 12 কত দাঁড়াইলো? 10 ইনভার্স 9। সো এটা কিন্তু 2 নম্বর অপশনটা সঠিক, 10 ইনভার্স 9 হবে। 10 ইনভার্স 9 ফেরাডে, মাইক্রো ভাঙার পরে কিন্তু আসছে। মাইক্রো থাকলে কিন্তু আরো 10 ইনভার্স 6 গুণ হইতো, তখন কিন্তু আরো বাড়তো। ঠিক আছে, তাহলে এই অপশনটা সঠিক না, এই অপশনটা সঠিক। ঠিক আছে, আমি মাইক্রো যখন ভাঙছি, দুইটা মাইক্রো আছে এখানে, একটা মাইক্রো বাংলা 10 ইনভার্স 6, অপর মাইক্রো বাংলা 10 ইনভার্স 6, এখানে পাইছি 10 ইনভার্স 12। 1000 আমরা পাইছি কত বলো তো? 10 পাওয়ার 3। এই দুইটা ইনভার্স যদি আমরা যোগ করে আমরা পাবো 10 ইনভার্স 9, 1 ইন্টু 10 ইনভার্স 9। এটা হচ্ছে খ নাম্বার উত্তর হবে। 2 নাম্বার, ধারক দুটিতে চার্জের অনুপাত কত হবে? কি পরিমাণ চার্জ জমা হবে? চার্জের অনুপাতগুলো কত হবে? সো আমরা চার্জ বাড়ি করতে চাই। ওকে, C1 এ চার্জ বের করব, C2 তে চার্জ বের করব। C1 এ কি চার্জ হইতে পারে? এখানে এই C1 এবং C2 তে বিভব কিন্তু সেম থাকবে, যেহেতু বিভব সেম থাকবে, বিভবটা কিন্তু 150 বলে আমরা জানি এখানে। ঠিক আছে, C ইকুয়াল তাহলে কি হবে? Q বাই V। বিভব যদি সেম থাকে, Q আর C এর অনুপাত কি থাকবে? সমান থাকবে। সো এখানে দেখো C1 বাই যদি আমি C2 করি, এটা হবে কি বলতো? Q1 বাই Q2, Q1 বাই Q2। সো C1 বাই C2 কিন্তু অলরেডি আমরা মান জানি, এটা হচ্ছে 400 বা কত বলতো? 600। 400 ভাগ 600। ঠিক আছে, 400 ভাগ 600, 200 দ্বারা করলে কত? 2 আর কত হইলো? 3। 2/3, 2/3 তে কত আসে দেখেন না? 2/3, এখানে অনুপাত দিতে আছে 2/3, 2 এর তাহলে 3 দাঁড়াইলো। আমি যাই আর ভাবি তো কান্দের বাক্কা দেরি গুলি। আশা করি ব্যাপারটা বুঝছেন। হ্যাঁ, এখানে কিভাবে আলোচনা করছি? C ইকুয়াল টু Q বাই V। এখানে যেহেতু দুইটার বিভব সমান, বিভব ধ্রুবক থাকলে ধারকত্ব আর আদান পরস্পরের সমানুপাতিক, অনুপাতগুলো সেম থাকবে। ধারকত্বের মানগুলো কিন্তু আমি জানি, মানগুলো বসাইছি। সো অনুপাত কত পাইলাম? 2/3, 2/3। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। লাস্ট যাই আর কি দাঁড়া, শেষ হয়ে যাক। ঠিক আছে, আর বেশি বাকি নাই, লাস্ট এইটাই আছে, আর নাই। ওই দেখ, বিশ্বাস করছ না, এই দেখ, আর নাই, শেষ। ঠিক আছে, ওকে ফাইন, আমার ইন্ড হয় নাই।
তোর দেখাই থেকে আবার দেরি হয়ে গেছে, দেখছিস? লাস্টে একটা ম্যাথ বাকি, এটা করে যাই, করে শেষ করব নাকি? শুরু যখন করেছি শেষ করে ছাড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে যা দেখা যায় ভাই, এটা সাবধান একটা, ঠিক আছে আইছে। ওকে ফাইন, এখানে C1 C2 এইটা সমান্তরাল আছে। 1 আর 1 থেকে কত হইলো 3, 3 3 থেকে কত পাইলাম 1.5, উত্তর 1.5। এটা মুখোমুখি করা যায়, দূর বলা ভাই দূর, এটা মুখোমুখি পারা যায়। এখানে কি বলো, C3 ধারক না থাকে তাহলে ধারক সমবায়ে সঞ্চিত শক্তি কত? C3 যদি থাকে না, যদি C3 না থাকতো তাইলে ধারক সমবায়ে সঞ্চিত শক্তি বের করতা। C3 না থাকলে এখানে দুইটা সমান্তরালে থাকতো, তাদের বিভব হচ্ছে 10, যাদের যেহেতু কোষের সাথে যুক্ত। আর এইটাতে সঞ্চিত শক্তি বের করতে দুইটা শ্রেণীতে সমান্তরালে আছে, টোটাল হচ্ছে 3 আর 10। তাহলে 3 আর 10 থাকলে U = কত? ½ CV²। এখানে টোটাল C হচ্ছে 3 মাইক্রো, মানে কত? 10⁻6। বিভব হচ্ছে কত? 10 এর স্কোয়ার করো, তাহলে কত পাইলা তুমি? 100। এটা কত? 1.5 10⁻6 10⁻2। সো এখান থেকে আমরা পাবো কত দেখো তো, 1.5 × 10⁻4, 1.5 10⁻4। তো দশমিক যদি আরো 2 ঘর পিছাই, 1.5 থেকে দশমিক আরো 2 ঘর পিছাই, তাহলে এখান থেকে আমরা পাবো কত? 150 × 10⁻6। ঠিক আছে, তাহলে দ্যাট মিন দাঁড়াইলো 150 মাইক্রোজুল। যেহেতু অপশনটা হচ্ছে 1.5 10⁻4 এ নাই, এখানে দেখো আছে, ঠিক আছে, কিন্তু এটা 2 ঘর আরো পিছাইছে। তো আমি যদি 1 পয়েন্ট আরো 2 ঘর পিছাই, হ্যাঁ 2 ঘর পিছাই, 1 ঘর পিছাইলে 5 এর পরে আসবে, আরেক ঘর পিছাইলে 0 এর পরে আসবে 150। তাহলে ইনভার্সটা 10⁻4 থেকে কত হবে? 10⁻6 আসবে। সো মাইক্রোজুল আসবে। ওকে ফাইন, শেষ। ঠিক আছে, সো আমরা এই মধ্যে দিয়ে আমরা হচ্ছে স্থির তড়িতের পরীক্ষায় কমন নম্বর হচ্ছে কি 55, অর্থাৎ এর মধ্যে যদি আর কিছু মশলামাতি আছে। সো আমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করছি। এই প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ দিয়ে দেখো, যদি প্রয়োজন পড়ে, যেহেতু ইউটিউব চ্যানেলে আছে ভিডিওগুলো থাকবে, সো ওইখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবা। সো আশা করি তোমার স্থির তড়িতের যত MCQ আছে অন্তত বোর্ডে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, বাকিগুলো তোমরা চেষ্টা করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।